সাউন্ড আর ছবি ঠিক আছে? আচ্ছা, আজকে তো তুমি একা, আর তো কেউ নেই। লাইভ ক্লাস করবে তো? ঠিক আছে। আচ্ছা, ইউপিএসসি 2021-এর কোশ্চেনটা দেখো, আমি গ্রুপে ছবি তুলে পাঠিয়েছি। পিডিএফটা এখন এই মুহূর্তে আর করতে পারলাম না, পরে পিডিএফ করে পাঠিয়ে দেবো। এখন পাঠাতে আগে ভুলে গিয়েছিলাম। বা এমনি যদি কাছে থাকে 21-এর কোশ্চেন তাহলেও হবে, যে কোনো বই থেকে ইউপিএসসি সিস্যাটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2021-এর কোশ্চেনটা। এক সেকেন্ড। আচ্ছা, পিডিএফে এর আগে একটা 22-এর যেটা দিয়েছিলাম লাস্ট, যেটা আই থিঙ্ক 6 নম্বর ক্লাস অবধি হয়ে মনে হয় কমপ্লিট হয়েছিল, ওইখান থেকে স্টার্ট করছি। ওইটার পিডিএফে মনে হয় একটা কোশ্চেন ছিল, 28 নম্বর কোশ্চেনটা, ইন্ডিয়া ফেসেস আ চ্যালেঞ্জিং ইমিডিয়েট ফিউচার। ওইটা আগের পিডিএফটাই ছিল। আর এই বিশের থেকে পেজ নাম্বার 614 থেকে পাঠিয়েছি, 3টে পেজ পাঠিয়েছি, 614, 15 আর 16 নাম্বার। আচ্ছা, ফার্স্ট প্যাসেজটা আমি পড়ছি। ইন্ডিয়া ফেসেস আ চ্যালেঞ্জিং ইমিডিয়েট ফিউচার ইন এনার্জি অ্যান্ড ক্লাইমেট পলিসি মেকিং। বলছে কি ইন্ডিয়া ইমিডিয়েটলি ভবিষ্যতে আর কি এনার্জি এবং ক্লাইমেট পলিসিতে বেশ কিছু সমস্যা ফেস করবে। দ্য প্রবলেমস আর মাল্টিপল, বেশ কিছু সমস্যা রয়েছে। কি কি? স্পার্টিং ফসিল ফুয়েল প্রোডাকশন ক্যাপাসিটি, যাতে জীবাশ্ম জ্বালানির যে প্রোডাকশনটা রয়েছে সেই উৎপাদনটা যাতে আর কি বাড়ে, সেই নিয়ে যে সমস্যা ফেস করবে। লিমিটেড অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি অ্যান্ড মডার্ন কুকিং ফুয়েল ফর দ্য পুয়ারেস্ট, যারা খুবই গরিব তাদের জন্য ইলেকট্রিসিটি এবং হচ্ছে কুকিংয়ে রান্নার জন্য যে ফুয়েলটা জ্বালানিটা লাগে সেটারও একটা অভাব দেখা যাবে, বা তাদের পক্ষে কেনা অসুবিধা হয়ে যাবে। রাইজিং ফুয়েল ইম্পোর্ট ইন অ্যান আনস্টেবল গ্লোবাল এনার্জি কনটেক্সট, কনস্ট্যান্টলি এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আর কি, যেহেতু তোমার প্রচুর পরিমাণে ফুয়েল বা জ্বালানি ইম্পোর্ট হচ্ছে, বাইরের দেশ থেকে আসছে এবং আনস্টেবল ওয়েতে আসছে, মানে স্টেবলভাবে আসছে না, তো যেটা কিনা একটা ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হিসাবে দাঁড়াবে। কন্টিনিউড ইলেকট্রিসিটি প্রাইসিং অ্যান্ড গভর্নেন্স চ্যালেঞ্জেস লিডিং টু ইটস কস্টলি ডেফিসিটস অর সারপ্লাস সাপ্লাই। বলছে কি যে কন্টিনিউড ইলেকট্রিসিটি প্রাইসিং, দিন দিন ইলেকট্রিসিটির দাম বেড়ে চলেছে, এবং গভর্নেন্স চ্যালেঞ্জেস, এবং সেগুলোকে ডিল করা, শাসন কাজেও ডিল করাটা চাপ হয়ে যাচ্ছে, এবং গ্রোয়িং এনভায়রনমেন্টাল কোথায় পড়াচ্ছিলাম, লিডিং টু কস্টলি ডেফিসিটস অর সাপ্লাই সারপ্লাস সাপ্লাই। বলছে হয় জিনিসের দাম বাড়বে বা হবে, অথবা সারপ্লাস সাপ্লাই, অথবা সাপ্লাই মানে যে পরিমাণ জিনিস আসছে সেটা প্রচুর পরিমাণে সারপ্লাস মানে বেশি হয়ে যাবে, যে কোনো একটা সমস্যা হবে। অ্যান্ড নট লিস্ট গ্রোয়িং এনভায়রনমেন্টাল কন্টেস্টেশন অ্যারাউন্ড ল্যান্ড, ওয়াটার অ্যান্ড এয়ার। বলছে যত দিন যাচ্ছে পরিবেশ দূষণ, জমি, জল, এয়ার, এগুলো আরও আস্তে আস্তে বাড়বে। বাট অল ইজ নট, হ্যাঁ বলো, তোমার কথাটা না কেটে কেটে যাচ্ছে, আর একবার একটু বলবে? বললাম কোশ্চেনটা কোথায়? কোশ্চেনটা পিডিএফে রয়েছে, আগে একটা পিডিএফ পাঠিয়েছিলাম, দেখো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছো পিডিএফটা? দাঁড়াও আমি বলছি। সিস্যাট কম্প্রিহেনশন তো 2022। আচ্ছা, এটা কবে পাঠিয়েছিলাম এক্স্যাক্ট তো এখন মনে পড়ছে না, দাঁড়াও দেখছি। পেয়েছি, দাঁড়াও আমি আর একবার রিসেন্ড করে দিচ্ছি গ্রুপে। দেখো একটা পিডিএফ পাঠিয়েছি, ওই পিডিএফের একদম শেষে একটা কোশ্চেন আছে, 28 নাম্বার কোশ্চেন। যে পিডিএফটা এখন রিসেন্ড করলাম ওই পিডিএফের 28 নাম্বার কোশ্চেনটা দেখো। ইন্ডিয়া ফেসেস চ্যালেঞ্জ বলে এরকম একটা রয়েছে, পেয়েছো? পরের পেজের, হ্যাঁ পরের পেজগুলো আমি ছবিতে আপাতত পাঠিয়ে দিয়েছি, আমি পরে পিডিএফ করে পাঠিয়ে দেবো। এখন হাতে সময় নেই বলে আমার খেয়াল ছিল না আগে পাঠাবার কথা, ক্লাস শুরু হওয়ার পরে আমি দেখলাম যে তোমাদের আগে দেওয়া হয়নি কোশ্চেনগুলো, ওই জন্য পাঠালাম এখন। তারপরে বলছে ইন্টিগ্রেটেড আরবানাইজেশন অ্যান্ড ট্রান্সপোর্ট পলিসি ডিসকাশন, ইনরোডস অফ টু এনহান্সিং এনার্জি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড হোল্ড রিনিউয়েবল এনার্জি ইনিশিয়েটিভস ইভেন ইফ নট ফুললি
কনসেপচুয়ালাইজড সাজেস্ট দ্য প্রমিস টু ট্রান্সফরমেশন। বলছে এছাড়াও আরও বেশ কিছু সমস্যা রয়েছে, আর গভর্নমেন্ট বেশ কিছু এফিসিয়েন্সি মানে এফেক্টিভ পলিসি প্রোগ্রামও নিয়েছে। কী কী? যেমন ইন্টিগ্রেটেড আরবানাইজেশন পলিসি, যাতে তোমার আরবান এবং রুরাল এলাকাগুলোকে ইন্টিগ্রেটেড ওয়েতে আর কি তাদেরকে এফিসিয়েন্ট তৈরি করা যায়। ইনরোড টু এনহান্সিং এনার্জি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এনার্জির অ্যাক্সেস বাড়ানো যায়, সিকিউরিটি প্রোভাইড করা যায়। বোল্ড রিনিউয়েবল এনার্জি ইনিশিয়েটিভ, এমন কিছু ইনিশিয়েটিভ নিতে হবে যেটা বোল্ড হবে, একটু কি বলবো বড় সড়ো স্টেপ নেবে সেটাতে। অ্যান্ড কোথায় গেল, অ্যান্ড ইফ নট ফুললি কনসেপচুয়ালাইজ, যদি পুরোপুরিভাবে নাও হয় অ্যাটলিস্ট সাজেস্ট দ্য প্রমিস টু ট্রান্সফরমেশনস, কিন্তু কী করছে, ট্রান্সফরমেশন বা চেঞ্জের কিছু প্রমিস করছে। ঠিক আছে, তো এখানে মেনলি এটা দিয়েছে ভবিষ্যতে এনার্জি এবং ক্লাইমেট রিলেটেড যে ইস্যুসগুলো আমরা ফেস করতে চলেছি এবং তার থেকে আমরা কী কী সমাধান পেতে পারি সেই রিলেটেড দিয়েছে। কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস বেস্ট রিফ্লেক্ট দ্য ক্রিটিক্যাল মেসেজ কনভেড বাই দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ। এর মাধ্যমে কি ক্রিটিক্যাল মেসেজ, কি বার্তা প্রেরণ করছে, ঠিক আছে, বা মেসেজটা কি দিচ্ছে সেইটা জানতে চেয়েছে প্যাসেজের মাধ্যমে। অপশান এ, ইন্ডিয়াজ এনার্জি ডিসিশন মেকিং প্রসেস ইজ এভার মোর কমপ্লেক্স অ্যান্ড ইন্টারকানেক্টেড। ইন্ডিয়াজ এনার্জি অ্যান্ড ক্লাইমেট পলিসি ইজ হেভিলি টার্নড টু sustainable development goals. India's energy and climate actions are not compatible with the broader social, economic and environmental goals. India's energy decision making process is straightforward, supply oriented and ignores demand side. কোনটা হবে বলো? ক্রিটিক্যাল মেসেজ, প্যাসেজটার মাধ্যমে যে বার্তাটা দিয়েছে সেটাই। হ্যাঁ, ইন্ডিয়াজ এনার্জি ডিসিশন মেকিং প্রসেস ইজ এভার মোর কমপ্লেক্স অ্যান্ড ইন্টারকানেক্টেড, একদমই তাই, কারণ এগুলো প্রত্যেকটা কমপ্লেক্স এবং তার সাথে ইন্টারকানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড, সেটা এনার্জি হোক বা ক্লাইমেট পলিসি হোক, যাই হোক না কেন। ঠিক আছে, অপশন এ অ্যান্সার। তারপরের প্যাসেজটা পড়ছি। দেয়ার আর রিপোর্টস দ্যাট সাম অফ দ্য অ্যান্টিবায়োটিক্স সোল্ড ইন দ্য মার্কেট আর ফেড টু পোলট্রি অ্যান্ড আদার লাইভস্টক অ্যাজ গ্রোথ প্রোমোটার্স। বলছে কিছু রিপোর্টে দেখা গেছে যে সাম অফ দ্য অ্যান্টিবায়োটিক্স, যে অ্যান্টিবায়োটিকগুলো মার্কেটে বিক্রি হয় সেগুলো পোলট্রি এবং লাইভস্টক মানে হচ্ছে গবাদি পশুদেরকে এবং হচ্ছে মুরগিদেরকে খাওয়ানো হয়ে থাকে তাদের গ্রোথকে প্রমোট করার জন্য। Overusing these substances can create superbugs, pathogens that are resistant to multiple drugs and could be passed along humans. বলছে এগুলোকে অতিরিক্ত পরিমাণে যদি আমরা ব্যবহার করি তাদের শরীরে অনেক ধরনের জীবাণু, প্যাথোজেন্স, এই ধরনের জিনিস চলে আসতে পারে যেগুলো কিনা কি করতে পারে, দ্যাট আর রেসিস্টেন্ট টু মাল্টিপল ড্রাগস, যেগুলো কিনা বহু ওষুধের ক্ষমতাকে রেসিস্ট করে দিতে পারে। মানে হয়তো ধরো একটা তুমি ওষুধ খাচ্ছিলে, সেই ওষুধটার কাজে লাগছে না। অ্যান্ড কুড বি পাসড অ্যালং হিউম্যানস, এবং এটা যেহেতু ওই গবাদি পশুদেরকে স্পেশালি পোলট্রি, মুরগি, তারপর ছাগল, এদেরকে মানুষ খায়, তো সেই হিসেবে এই ধরনের রোগ কিন্তু মানুষের মধ্যেও ছড়িয়ে যেতে পারে। মাইন্ডফুল অফ দ্যাট, এটাকে মাথায় রেখে সাম ফার্মিং কোম্পানিজ, এই ফার্মিং কোম্পানিজ থেকে দেখো ছবিতে আছে, some farming companies have stopped using these drugs to make chickens gain weight faster. তো এইটাকে মাথায় রেখে কিছু ফার্মিং কোম্পানি কি করেছে, এই ইয়েগুলোকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, দ্যাট মেক চিকেন গেইন ওয়েট ফাস্টার, তাড়াতাড়ি কি হচ্ছে তাতে চিকেনগুলো ওয়েট করে মানে অতিরিক্ত তাড়াতাড়ি ওয়েট বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। সিন্স ডেনমার্ক ব্যান্ড অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার্স ইন 1990s, ডেনমার্কে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটারদেরকে 1990-এর দশকেই ব্যান করে দেওয়া হয়েছে। দ্য মেজর পোর্ক এক্সপোর্টার সেইজ ইট ইজ প্রডিউসিং মোর পিগস অ্যান্ড দ্য অ্যানিমালস গেট ফিউয়ার ডিজিজেস। এবং বলছে মেজর যারা পোর্ক এক্সপোর্ট করে, মানে শূকরের মাংস যারা এক্সপোর্ট করে, তারা বলছে কি যে এটার ফলে কি হচ্ছে, প্রডিউসিং মোর পিগস, প্রচুর পরিমাণে শূকর জন্মগ্রহণ করছে এবং অ্যানিমালস গেট ফিউয়ার ডিজিজ, এবং অ্যানিমেলের মধ্যেও কম রোগ দেখা যাচ্ছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য ক্রিটিক্যাল মেসেজ কনভেড বাই দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ। ক্রিটিক্যাল মেসেজ এটাও 2021-এরই। অপশান বলছে পিপল শুড অ্যাভয়েড কনজিউমিং দ্য প্রোডাক্টস অফ অ্যানিমাল ফার্মিং, ফুডস অফ অ্যানিমাল অরিজিন শুড বি রিপ্লেসড উইথ ফুডস অফ প্ল্যান্ট অরিজিন, using antibiotics on animals should be banned, antibiotics should only be used to treat disease. কি হতে পারে?
বলছে, তাহলে বি সিটা তো সাজেশন হিসেবে ক্রিটিক্যাল মেসেজ দেখো এখানে বলছে যে আমরা সাজেশন হিসেবে গেলেও বাট প্যাসেজটায় দেখো জেনারেলি কিন্তু আমাদেরকে কিছু সাজেশনই দিতে চাইছে যে রিপোর্টে এটা বলা হয়েছে, তো সুতরাং তোমরা এটাকে কোন ইয়েতে নেবে। প্যাসেজটা সাজেশন ওরিয়েন্টেড প্যাসেজ, বোঝা গেছে? প্যাসেজটাই সাজেশন ওরিয়েন্টেড। বলছে দেখো সবকটাতেই শুড আছে, পিপল শুড অ্যাভয়েড কনজিউমিং দ্য প্রোডাক্টস অফ অ্যানিমাল ফার্মিং। না, এটা তো একবারও বলেনি যে মানুষের উচিত অ্যানিমাল কনজিউমিং প্রোডাক্টগুলো বন্ধ করে দেওয়া। ফুডস অফ অ্যানিমাল অরিজিন শুড বি রিপ্লেসড উইথ ফুডস অফ প্ল্যান্ট অরিজিন। প্ল্যান্ট অরিজিনের কথা এখানে ওঠেইনি, ঠিক আছে। সি বলছে ইউজিং অ্যান্টিবায়োটিক্স অন অ্যানিমাল শুড বি ব্যান্ড। না, পুরোপুরি আমরা ব্যান করে দিতে পারি কি করে, কারণ অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো অনেক রোগকে ট্রিট করতে হেল্প করে, বিকজ এখানে বলাই হচ্ছে যে এই যে অ্যানিমালস গেট ফিউয়ার ডিজিজেস। লাস্টেরটা দেখো ডিতে বলছে অ্যান্টিবায়োটিক্স শুড অনলি বি ইউজ টু ট্রিট ডিজিজ। হ্যাঁ, অ্যান্টিবায়োটিককে ইউজ করা যেতে পারে শুধুমাত্র রোগকে নিয়ন্ত্রণ করার জন্য। আর একটা জিনিস খেয়াল করো, এখানে একবারও মানুষের জন্য না পশুর জন্য না গাছের জন্য সেটা কিন্তু লাস্ট অপশনটাতে বলেনি, এটা জেনারেল ওয়েতে বলেছে। বলছে অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যবহার করা উচিত রোগকে ট্রিট করার জন্য। সত্যিই তো আমরা মানুষরাও তো অ্যান্টিবায়োটিক রোগকে ট্রিট করার জন্য ব্যবহার করে থাকি। তো অপশন ডি উড বি অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি হবে অ্যান্সার। তারপর এটা বলছে দেখো policy makers and media have placed the blame for skyrocketing food prices on a variety of factors including high fuel price। আছে ইনক্লুডিং থেকে পরে বলছে পলিসি মেকার এবং মিডিয়ারা দোষ দিচ্ছে কাদেরকে, হাই স্কাই রকেটিং বলছে, ব্লেম ফর স্কাই রকেটিং ফুড প্রাইস, মানে যত দিন যাচ্ছে খাবার দাম আকাশ ছোঁয়া হচ্ছে। বেশ কিছু কারণে তারা দায়ী করছে, অন আ ভ্যারাইটি অফ ফ্যাক্টর। বেশ কিছু কারণগুলো কি কি, ইনক্লুডিং হাই ফুয়েল প্রাইস, যত দিন যাচ্ছে জীবাশ্ম জ্বালানির দাম বেড়ে যাচ্ছে, ব্যাড ওয়েদার ইন কি ফুড প্রডিউসিং কান্ট্রিজ, যে জায়গাগুলো যে দেশগুলো অ্যাকচুয়ালি খাবারটা তৈরি করছে সেই সমস্ত জায়গাতে ওয়েদার খুব খারাপ চলছে, অ্যান্ড দ্য ডাইভার্সন অফ ল্যান্ড টু নন ফুড প্রোডাকশান, এবং যে নন ফুড প্রোডাকশান যেগুলো রয়েছে সেগুলোতে খুব ডাইভার্ট হয়ে যাচ্ছে, মানে মানুষ হচ্ছে যত দিন যাচ্ছে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে আর কি, তাদের চয়েসটা আর কি। ইনক্রিজ এমফাসাইজ, জোর দিয়ে বলছে হাউএভার হ্যাজ বিন প্লেসড অন আ সার্জ ইন ডিমান্ড ফর ফুড ফ্রম দ্য মোস্ট পপুলাস এমার্জিং ইকোনমিক্স। বলছে কি যদিও বা however has been placed on a surge in ডিমান্ড বাড়ছে ফর ফুড খাবারের ফ্রম দ্য মোস্ট পপুলাস এমার্জিং ইকোনমি, যেগুলো মোস্ট পপুলাস এমার্জিং ইকোনমি যে দেশগুলো রয়েছে যেমন ইন্ডিয়া একটা এক্সাম্পল, তো সেখান থেকে তবুও আমাদের কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে ডিমান্ড। ইট সিমস হাইলি প্রবাবল দ্যাট মাস কনজাম্পশন ইন দিস কান্ট্রিজ কুড বি ওয়েল পয়েজ টু ক্রিয়েট আ ফুড ক্রাইসিস। এটা আশা করা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, সিমস মানে ভবিষ্যতে যেটা দেখা যায়, হাইলি প্রবাবল একটা চান্স রয়েছে দ্যাট মাস কনজাম্পশন সকলে মিলে যেটা প্রচুর পরিমাণে খায়, দ্যাট ইজ কল মাস কনজাম্পশন ইন দিস কান্ট্রিজ, এই দেশগুলোতে কুড বি ওয়েল পয়েজ টু ক্রিয়েট আ ফুড ক্রাইসিস, যেটার ফলে কি হবে ভবিষ্যতে একটা ফুড ক্রাইসিস দেখা যাবে, মানে সাধারণ সমস্ত মানুষের মাস কনজাম্পশনে খাবারের অভাব দেখা যেতে পারে। কিসের জন্য, কারণ যত দিন যাচ্ছে খাবারের দাম আকাশ ছোঁয়া হচ্ছে এবং তার অন্যতম কারণগুলো এখানে বলেছে। কোশ্চেন বলছে উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। কি প্যাসেজে দিয়েছে, অয়েল প্রডিউসিং কান্ট্রিজ আর ওয়ান অফ দ্য রিজন ফর হাই ফুড প্রাইসেস। বলছে অয়েল প্রডিউসিং কান্ট্রি যেগুলো তারা হচ্ছে কারণ, সেই কারণে খাবারের দাম বেড়ে যাচ্ছে। ইফ দেয়ার ইজ আ ফুড ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য নিয়ার ফিউচার ইট উইল বি ইন দ্য এমার্জিং ইকোনমিজ। যদি সেটা হয় তাহলে শুধুমাত্র সেটা এমার্জিং ইকোনমির যে দেশগুলো রয়েছে সেখানেই হবে। বলো কোনটা হতে পারে এখানে? আচ্ছা, এখানে তো অয়েল বলেনি। না, বলেনি। অয়েল প্রোডাকশন কান্ট্রিকে কখনো এখানে মেনশনই করেনি। বলেছে কারণগুলো হচ্ছে ফুয়েলের দাম বেড়ে যাচ্ছে, ব্যাড ওয়েদার, মানুষ অন্যদিকে ডাইভার্ট হচ্ছে, বাট এখানে একবারও অয়েল প্রডিউসিং কান্ট্রিকে রেসপন্সিবল করেনি।
অপশন বিটা না, বিও নয়। দেখো এখানে 2 নাম্বার যেটা বলেছে সেটাও কিন্তু তা বলেনি। 2 নাম্বার স্টেটমেন্টটাও ভুল। ইফ দেয়ার ইজ আ ফুড ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য নিয়ার ফিউচার ইট উইল বি ইন দ্য এমার্জিং ইকোনমিজ, না কিন্তু it seems highly probable that mass consumption in these countries could be well poised to create a food crisis. ফুড ক্রাইসিস তৈরি হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে এটা শুধুমাত্র এমার্জিং ইকোনমির কান্ট্রিগুলোতেই হবে, ঠিক আছে। আর এই লাইনটা দেখো, however has been placed on a surge in demand for the food from the most populous emerging economy, বলছে এই সমস্ত জায়গাতেই ডিমান্ড বেশি থাকে, কারণ এখানে সাধারণ মানুষের সংখ্যা বেশি থাকে মোস্ট পপুলাস এমার্জিং ইকোনমিতে। বাট যদি ক্রাইসিস হয় সেটা যে এই দেশগুলো দায়ী হবে, ক্রাইসিসের অন্যতম কারণ হচ্ছে এই দেশগুলো, কারণ এখানে কনজাম্পশনের ডিমান্ড থাকে। কিন্তু তার মানে এই নয় যে যদি ফুড ক্রাইসিস হয় শুধুমাত্র এই দেশগুলোতে হবে, না, এর বাইরে অন্যান্য দেশেও হতে পারে, ঠিক আছে। ইফ দেয়ার ইজ আ ফুড ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য নিয়ার ফিউচার ইট উইল বি ইন দ্য এমার্জিং ইকোনমিজ, না, শুধুমাত্র এমার্জিং ইকোনমিতে এটা নয়, এরা অন্যতম রিজন, এদের এখানে ডিমান্ড বেশি থাকে সেই জন্য। বাট এইখানেই যে শুধুমাত্র ক্রাইসিস দেখা যাবে আর ওয়ার্ল্ডের আর কোথাও দেখা যাবে না এরকমটা কিন্তু বলা হয়নি, ঠিক আছে। সো দুটো স্টেটমেন্টই ভুল, অপশন ডি নাইদার 1 নট 2, অপশন ডি উড বি অ্যান্সার, নাইদার 1 নট 2। পরের প্যাসেজটা, আ সেন্ট্রাল মেসেজ অফ মডার্ন development economics is the importance of income growth by which is meant growth in GDP, gross domestic product। বলছে একটা মধ্যা সেন্ট্রাল মেসেজ দিচ্ছে কিসের, মডার্ন ডেভেলপমেন্ট ইকোনমির, যেটা কিনা ইম্পর্টেন্স অফ ইনকাম গ্রোথ, যে ইনকামের গ্রোথ হওয়া, মানুষের রোজগার বাড়ার গ্রোথটার কতটা ইম্পর্টেন্স রয়েছে, বাই হুইচ ইট মিন্ট দ্য গ্রোথ অফ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপির পরিমাণ বাড়া। ইন থিওরি, বাট অ্যাকচুয়ালি থিওরিতে দেখা যায় রাইজিং জিডিপি ক্রিয়েটস এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটি, বলছে জিডিপি বাড়লে তাহলে মানুষের রোজগারও বাড়ে, ইনভেস্টমেন্টের অপরচুনিটিও বাড়ে, সুযোগ আসে। অ্যাজ ইনকামস গ্রোথ ইন আ কান্ট্রি ওয়্যার দ্য লেভেল অফ জিডিপি ওয়াজ ওয়ান্স লো, এরকম বলছে অ্যাজ এ ইনকাম গ্রো ইন আ কান্ট্রি, যখন একটা দেশের রোজগার বাড়ে, ওভারঅল রোজগার বাড়ে, ওয়্যার দ্য লেভেল অফ জিডিপি ওয়াজ ওয়ান্স লো, যেখানে জিডিপি একটা সময় কম ছিল, হাউস হোল্ড কমিউনিটিজ অ্যান্ড গভর্নমেন্টস আর ইনক্রিজিংলি এবল টু সেট অ্যাসাইড সাম ফান্ডস for the production of things that make for a good life। বলছে কি, তাহলে যে সময় একটা টাইমে কম ছিল তাহলে সেখানে হাউস হোল্ড মানে ঘরোয়া যে খরচ থাকে, গৃহালু খরচ, কমিউনিটিস যারা সমস্ত কমিউনিটি রয়েছে, গভর্নমেন্টস আর ইনক্রিজিংলি এবল টু সেট অ্যাসাইড সাম ফান্ড ফর প্রোডাকশন অফ থিংস দ্যাট মেক ফর আ গুড লাইফ, যাদের কী করতে পারে, সরকার একটা ফান্ড বা একটা টাকার অ্যামাউন্ট রাখতে পারে যেটা কিনা কী করতে পারে, তাদেরকে ভবিষ্যতের ভালো লাইফের জন্য হেল্প করবে সেই টাকাটা। Today, GDP has assumed such a significant place in the development. আমার ব্যাগে আছে। Today GDP has assumed such a significant place. বর্তমানে জিডিপি এমন একটা ইম্পর্টেন্ট জায়গা হোল্ড করছে ইন দ্য ডেভেলপমেন্ট লেক্সিকন, ডেভেলপমেন্টের আওতায়, দ্যাট ইফ সামওয়ান মেনশনস, যদি কোনো ব্যক্তি মেনশন করে ইকোনমিক গ্রোথ, উই নো দে মিন গ্রোথ ইন জিডিপি, তাহলেই আমরা ধরে ফেলি হয়তো যে সে জিডিপির কথাই বলছে। মোদ্দা কথা কি, অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝো, জিডিপি বাড়া মানেই যে রোজগার বাড়া এরকমটা কিন্তু নয়, ঠিক আছে। টোটাল জিডিপি বাড়া মানে প্রোডাকশন বাড়ছে, এটুকু আমরা বুঝতে পারি, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন। এইবার এই প্রোডাকশন বাড়া মানে ধরো সেক্ষেত্রে কোনো খারাপ কাজেও হতে পারে, যেমন ধরো একটা এক্সাম্পল বলি, কোনো একটা মানুষের রোজগার চলে গেছে, বহু মানুষের চাকরি চলে গেছে, তাই তারা টেরোরিস্ট টাইপের অ্যাটাকে মানে কাজের সাথে যুক্ত হয়ে গেছে, তারা স্মাগলিং করছে, তারা চুরি ডাকাতি করছে, সেই কারণে প্রচুর পরিমাণে অস্ত্র মার্কেটে ডিমান্ড বাড়ছে। সো মার্কেটে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বন্দুক, অস্ত্র এগুলো তৈরি হচ্ছে, এবং যার ফলে কি হচ্ছে, জিডিপির পরিমাণ এই কারণে বেড়ে গেছে। বাট অ্যাকচুয়ালি কি এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে? না, মানুষ করাপশন করছে, খারাপ কাজ করছে, তাই তাদের অস্ত্র, ইলিগাল এই জিনিসগুলোর প্রয়োজন পড়ছে। সো কিন্তু এখন আমাদের মাথায় এমন একটা জিনিস ঢুকে গেছে, আমরা ভাবি অর্থনৈতিক উন্নতি মানেই হয়তো জিডিপি বাড়া। তো সেটাই বলছে যে বর্তমানে জিডিপি এমন একটা পজিশন হোল্ড করছে যে মানুষ উন্নতি কথাটা ভাবলেই ভাবে হয়তো জিডিপি বাড়ছে, বাট না, জিডিপি বাড়লে হ্যাঁ হতে পারে, জিডিপি বাড়লে ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট বাড়ে, বাট সব সময় নয় সেটা। বাট এখানে আমাদের এমফাসাইজ কিসের ওপর থাকা উচিত, ইনকাম গ্রোথের ওপর, যে আমাদের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু রোজগার মানুষের বাড়ছে কিনা, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল গ্রোথের ইন্ডিকেটার বলতে পারো, ঠিক আছে। কোশ্চেন বলছে, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড, কি কি অ্যাজিউম করা যায় দেখো। রাইজিং জিডিপি ইজ এসেনশিয়াল ফর আ কান্ট্রি টু বি আ ডেভেলপড কান্ট্রি, জিডিপি বাড়লে একটা দেশ ডেভেলপ কান্ট্রি হয়।
রাইজিং জিডিপি গ্যারান্টি দিচ্ছে জিডিপি বাড়লে, আর রিজনেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম টু অল হাউস হোল্ড, জিডিপি বাড়া মানেই হচ্ছে সে গ্যারান্টি করছে সমস্ত হাউস হোল্ডের ইনকাম বেড়ে যাবে। বলো কি হতে পারে? ইজি একদম, পারবে। অপশন এ। কি করে অপশন এ হয়? দুটো স্টেটমেন্টই তো ভুল। দেখো প্রথমটা কেন ভুল? রাইজিং জিডিপি ইজ এসেনশিয়াল ফর আ কান্ট্রি টু বি আ ডেভেলপড কান্ট্রি। নো, ইট ইজ নট এসেনশিয়াল। নো, নেভার। জিডিপি বাড়াটা কখনো একটা দেশের ডেভেলপ কান্ট্রি এসেনশিয়াল নয়। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার জিডিপি বহু ডেভেলপ কান্ট্রির থেকে অনেক বেশি। ইউকের থেকে, ইউরোপের যত দেশ আছে সমস্ত দেশের থেকে ইন্ডিয়ার জিডিপি সবচেয়ে বেশি। ইন্ডিয়ার জিডিপিতে 5th 6th র্যাঙ্ক করে, অনেক ইউরোপিয়ান কান্ট্রিকে পেছনে ফেলে দেয়। কিন্তু ইন্ডিয়া কি ডেভেলপ কান্ট্রি? না। সো ডেভেলপ কান্ট্রি হওয়ার জন্য সেই দেশকে ফুললি ইন্ডাস্ট্রিয়ালাইজড হতে হয়, দেয়ার ইজ নো এগ্রিকালচারাল প্রোডাকশন, বা এগ্রিকালচার হলেও সেটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে হবে, শিল্পের মাধ্যমে হবে, যেরকমটা ইউএসএতে হয়। ইউএসএতে তোমার চাষ আছে, বাট চাষে কি হয়, ওপরে ড্রোন শ্যুট করিয়ে তোমার চাষের জল দেওয়া হয়, ড্রোন শ্যুটের মাধ্যমে হচ্ছে তোমার সার দেওয়া হয়, এবং সেটা আজ থেকে নয়, বহু 30, 40, 50 বছর আগে থাকতেই এরকম, ঠিক আছে? হয়তো ইন্ডিয়াতে এসছে, বাট সেটা এখন এসছে, তাও সব চাষিদের কাছে অ্যাভেলেবেল নেই, কিছু বড়লোক চাষিদের কাছেই থাকে। সো কোনো দেশের জিডিপি বাড়া এই নয় যে এটা এসেনশিয়াল নয় সেই দেশের ডেভেলপ দেশ হওয়ার জন্য। ডেভেলপ দেশ আর তোমার হচ্ছে বড় জিডিপি দেশ, বড় লার্জ ইকোনমিক দেশের মধ্যে অনেক তফাৎ আছে। ইন্ডিয়া ইজ আ লার্জ ইকোনমিক কান্ট্রি, বাট ইন্ডিয়া ইজ নট আ ডেভেলপ কান্ট্রি, ঠিক আছে? সো ফার্স্ট স্টেটমেন্ট ইজ রং। জিডিপি কখনোই এসেনশিয়াল হতে পারে না একটা দেশকে ডেভেলপড কান্ট্রি বলার জন্য। যেমন আরও একটা এক্সাম্পল বলি, যেমন হচ্ছে এই যে আমাদের দেশগুলো কি, কুয়েত, ইরান, ওমান, তারপরে সৌদি আরবিয়া, এই সমস্ত দেশে প্রচুর অয়েল প্রোডাকশন হয়। অয়েল প্রোডাকশনের জন্য ওদের জিডিপিতে অয়েলের কন্ট্রিবিউশন প্রচুর ভালো, এবং অনেক ইউরোপিয়ান কান্ট্রি থেকেও ওদের জিডিপির পারফরমেন্স ভালো থাকে। বাট স্টিল দে আর লিস্ট ডেভেলপ কান্ট্রির মধ্যে পড়ে, বা ডেভেলপিং কান্ট্রির মধ্যে পড়ে, তারা কোনোভাবেই ডেভেলপ কান্ট্রির ধারে কাছেও যায় না। সো ডেভেলপমেন্টের প্যারামিটার একটা দুটো শুধুমাত্র রোজগার নয়, প্রচুর প্যারামিটার থাকে। ইকোনমিক সিচুয়েশন থাকে, মহিলাদের পজিশন কোথায় রয়েছে, জেন্ডার প্যারিটি কতটা ডিফারেন্সে রয়েছে, এখনও মানুষের পার ক্যাপিটা ইনকাম কোথায় রয়েছে, সব কিছু দেখে তারপর একটা দেশকে ডেভেলপটেড তকমা দেওয়া হয়। সো কখনোই জিডিপি এসেনশিয়াল নয়, ঠিক আছে? এটা বলতে পারতো জিডিপি ইজ আ পার্ট, ঠিক আছে? যদি এভাবে দিত ইজ আ ওয়ান অফ দ্য এসেনশিয়াল কম্পোনেন্ট, ওয়ান অফ দ্য এসেনশিয়াল, তাহলে স্টেটমেন্টটা ঠিক হতো। বাট এখানে বলেছে জিডিপি ইজ দ্য এসেনশিয়াল, জিডিপি সব থেকে ইম্পর্টেন্ট। নো, স্টেটমেন্ট 1 রং, 2 তো অবশ্যই রং। রাইজিং জিডিপি গ্যারান্টিজ আ রিজনেবল ডিস্ট্রিবিউশন, কোনোদিনও জিডিপি বাড়ার গ্যারান্টি দিতেই পারে না। আমি যেটা এইমাত্র বোঝালাম, জিডিপি কখনো গ্যারান্টি দিতেই পারবে না যে আমি আমার বাড়া মানেই হচ্ছে সমস্ত মানুষের কাছে ইকুয়ালভাবে ডিস্ট্রিবিউট হবে, বা টাকার পরিমাণ সবার রোজগার বেড়ে যাবে। নো। সো স্টেটমেন্ট দুটোই ভুল। অপশন ডি অ্যান্সার, নাইদার 1 নট 2, ঠিক আছে? নাইদার 1 নট 2। একটু গভীরভাবে ভাববে, কারণ এটা ইউপিএসসির অ্যান্সার কি থেকেই আমি বলছি, ঠিক আছে? ইউপিএসসি যে অ্যান্সার কি দিয়েছে, এগুলো অফিসিয়াল অ্যান্সার কি, কিন্তু ইউপিএসসি 21-22-এর যে অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে সেখান থেকেই বলছি। 23-এরটা এখনও দেয়নি, বিকজ অ্যান্সার কি বেরোয় হচ্ছে তোমার যখন ইন্টারভিউয়ের রেজাল্ট বেরিয়ে যায়, তারপর অ্যান্সার কিগুলো দিয়ে দেয়। তো সেটা 23-এর এখনও আসেনি, 23-এর ইন্টারভিউয়ের রেজাল্ট বেরোবে, তারপরে অ্যান্সার কি দেবে। 22 অবধি অ্যান্সার কি অ্যাভেলেবেল আছে ইউপিএসসির, তো আমি সেখান থেকেই বলছি। সো এগুলো একটু বুঝে ভেবে চিন্তে অ্যান্সারটা দাও, কারণ হচ্ছে ওরা অনেক ভেবে অ্যান্সার, মানে তোমরা এই হয়তো তোমরা ওভারঅল একবার রিডিং পড়ে তোমরা অ্যান্সার মানে কোশ্চেনে টিক দাও, কিন্তু ইউপিএসসি প্রচুর ভেবে লাইনের অ্যাকচুয়াল ইন্টারনাল মানেটা বার করে তারপরে অ্যান্সারটা দেয়, ঠিক আছে? তো একটু ভাববে যে তুমি কিভাবে ভাবছো এটা বড় কথা নয়, ভাববে ইউপিএসসি কিভাবে ভাবছে, ঠিক আছে? পরের প্যাসেজটা, রিসার্চার্স স্টিমুলেটেড স্ট্রিট লাইটনিং অন আর্টিফিশিয়াল গ্রাসল্যান্ড প্লটস কন্টেনিং পি অ্যাফিডস স্যাপ সাকিং ইনসেক্ট অ্যাট নাইট। আচ্ছা, যারা রিসার্চার রয়েছে তারা এটার উপর বেশ স্টিপুলেট করছে বা জোর দিচ্ছে, রাস্তায় যে লাইট ধরানো হয় অন আর্টিফিশিয়াল গ্রাসল্যান্ড, ওই এখন দেখবে আর্টিফিশিয়াল গ্রাসল্যান্ডগুলো কিনতে পাওয়া যায় না, সেই তার উপর স্ট্রিট লাইটনিং যেভাবে পড়ে। প্লট কন্টেইনিং পি অ্যাফিডস স্যাপ সাকিং ইনসেক্ট অ্যাট নাইট। পি অ্যাফিড, স্যাপ সাকিং, এগুলো হচ্ছে সমস্ত পোকামাকড় যেগুলোকে রিসার্চাররা ওখানে ইনপুট করার কথা বলছে, ইনসেক্টগুলোকে, কোথায়? রাত্রিবেলা, ঠিক আছে? দিজ ওয়ার এক্সপোজ টু ডিফারেন্ট টাইপস অফ লাইট, a white light similar to newer commercial LED lights and an amber light similar to sodium street lamps। বলছে দুটো ধরনের লাইটের সামনে আমরা এটাকে
ইয়ে করেছি রিসার্চ করার জন্য আর কি, তাদেরকে ফেলেছি। দ্য লো ইন্টেন্সিটি অ্যাম্বার লাইট, যেটা ছোট লো ইন্টেন্সিটি, অত বেশি লাইটের তীক্ষ্ণতা নেই, সেরকম আম্বার লাইটের সামনে যখন তাকে রাখা হয়েছে, ওয়াজ শোন টু ইনহেবিট rather than induce flowering in a wild plant of the pea family which is a source of food for the pea aphids in grassland। বলছে কি যখন অল্প আলোতে তাদেরকে রাখা হয়েছে তখন দেখা গেছে যে তারা কি করছে, ফ্লাওয়ারিং করছে এই প্ল্যান্টগুলো ইন আ ওয়াইল্ড প্ল্যান্ট অফ দ্য পি ফ্যামিলি। ঠিক আছে, এটা কী ছিল, ওয়াইল্ড, এটা একটা বন্য ক্যাটাগরি ছিল আর কি এটার। হুইচ ক্যান বি আ সোর্স অফ ফুড ফর দ্য পি অ্যাফিডস ইন গ্রাসল্যান্ড, যেটা কিনা একটা খাবারের সোর্স হতে পারে পি অ্যাফিডসদের জন্য, কোথায়, ঘাসের মধ্যে। দ্য নাম্বার অফ অ্যাফিডস ওয়াজ অলসো সিগনিফিকেন্টলি সাপ্রেসড আন্ডার দ্য লাইট ট্রিটমেন্ট ডিউ টু দ্য লিমিটেড অ্যামাউন্ট অফ ফুড অ্যাভেলেবেল। আস্তে আস্তে কী হয়েছে, খাবারের অভাবে অনেক সংখ্যা দিন দিন সাপ্রেস হয়েছে বা কমে গেছে, সিগনিফিকেন্টলি সাপ্রেসড আন্ডার দ্য লাইট ট্রিটমেন্ট। ঠিক আছে, এই লাইট ট্রিটমেন্টের জন্য বেশ কিছু সংখ্যা কমেও যায়। এরপর কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য মোস্ট ক্রিটিক্যাল ইনফারেন্স, অনুমান, সব থেকে ক্রিটিক্যাল অনুমান কি করা যেতে পারে, দ্যাট ক্যান বি মেড ফ্রম দি প্যাসেজ গিভেন অ্যাবভ। লো ইন্টেন্সিটি লাইট হ্যাজ মোর অ্যাডভার্স এফেক্ট অন দ্য প্ল্যান্টস অ্যাজ কম্পেয়ার টু হাই ইন্টেন্সিটি লাইট। Light pollution can have a permanent adverse impact on an ecosystem. While light is better for the flowering of plants as compared to the light of other colors, proper intensity of life in an ecosystem is important not only for plants but for animals too. প্রথমত বলে রাখি, জেনারেল সেন্সে ভাববে, যেটা সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনো পার্টিকুলার সেকশনের জন্য নয়, সেরকমই অ্যান্সার হয়ে থাকে। ইনফারেন্সের অ্যান্সার, ক্রিটিক্যাল ইনফারেন্স এরকমই হয়। ঠিক আছে, যখন অনুমান করতে বলা হয়, আর অনুমান কোনো স্পেসিফিক কারোর জন্য হবে না, কোনো একটা প্ল্যান্ট, একটা গাছ, একটা অ্যানিম্যাল কারোর জন্য নয়, যেটা কিনা একটা জেনারেল লোকের জন্য হবে, সবার জন্য হবে। ঠিক আছে, এবং যেটা একটা ইস্যু বা কনসার্ন বলতে পারো, সেইভাবেই আর কি ওরা দেবে। এটা পারবে, একটু ভাবো এখানে ইস্যু কোনটা বা কনসার্ন কোনটা এই টপিকের। এখানে লাইটটা বড় কথা নয়, দুটো লাইটের মধ্যে রাখা হয়েছে, রিসার্চাররা চেক করেছে কোনটাতে গাছগুলো মারা যাচ্ছে আর কোনটাতে মারা যাচ্ছে না। এখানে ইস্যুটা বড় কথা নয়, এখানে কনসার্নটা বড়। যেখানে তোমাকে যে কেস স্টাডিটা দিয়েছে এটা ফর এক্সাম্পল হিসেবে দিয়েছে। এবার এটার থেকে তুমি কি বুঝতে পারছো কোন ইস্যুটা বা কোন কনসার্নটাকে বোঝানো হচ্ছে, সেইটা হচ্ছে অ্যান্সার। ভাবো কি হতে পারে। কি বলছো আর একবার একটু বলো। ডি ডি ড ড আর একটু ভাবো, হয়নি। অপশন বি, এই দেখো জেনারেল, এখানে একমাত্র অপশন বি রয়েছে। লাইট পলিউশন ক্যান হ্যাভ আ পার্মানেন্ট অ্যাডভার্স ইম্প্যাক্ট অন অ্যান ইকোসিস্টেম। আমি এই জন্য বলছিলাম যে এখানে ইস্যুটা ভাবো, কনসার্নটা কি, কনসার্ন হচ্ছে লাইট পলিউশন। বোঝা গেছে, লাইটের ইন্টেন্সিটি বা এই সমস্ত এখানে ইউজ করা হয়েছে কিসের জন্য, যাতে তোমাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বলা যায়। ঠিক আছে, এখানে বিষয়টা হচ্ছে এই কেস স্টাডিটা দেওয়া হয়েছে জাস্ট তোমাদেরকে ফর ইওর মানে তোমাদের বোঝাবার জন্য, আর কিছু না। বাট অ্যাকচুয়াল ইস্যু হচ্ছে এখানে লাইট পলিউশন। লাইট পলিউশনের অ্যাডভার্স ইম্প্যাক্ট হচ্ছে থাকতে পারে, পার্মানেন্ট অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলতে পারে কোনো একটা পার্টিকুলার ইকোসিস্টেমের ওপর। ওই জন্য আমি বললাম জেনারেল ভাবো, ইকোসিস্টেম যখনই বলা হবে তার ভেতর সমস্ত কিছু পড়ে যাবে। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে শুধুমাত্র এদের ওপরেই ইম্প্যাক্ট পড়ে না। লাইট পলিউশনের ইম্প্যাক্ট সমস্ত ইকোসিস্টেমের যে কোনো প্রাণীর ওপরেই তার একটা বাজে ইম্প্যাক্ট পড়তে পারে। সো অপশন বি ইজ অ্যান্সার। লাইট পলিউশন ক্যান হ্যাভ আ পার্মানেন্ট অ্যাডভার্স ইম্প্যাক্ট অন অ্যান ইকোসিস্টেম। লাইট পলিউশনের খারাপ পার্মানেন্ট অ্যাডভার্স ইম্প্যাক্ট থাকতে পারে কিসের ওপর, যে কোনো পার্টিকুলার একটা ইকোসিস্টেমের ওপর। বোঝা গেছে, অপশন বি, বি উড বি অ্যান্সার। আচ্ছা, পরের প্যাসেজটা কি বলছে, অ্যাপ্রক্সিমেটলি 80% অফ অল ফ্লাওয়ারিং প্ল্যান্ট স্পিসিস আর পলিনেটেড বাই অ্যানিমালস ইনক্লুডিং বার্ডস অ্যান্ড ম্যামলস বাট দ্য মেইন পলিনেটার্স আর ইনসেক্টস। বলছে অ্যাপ্রক্সিমেটলি অন অ্যান অ্যাভারেজ, অ্যাপ্রক্সিমেট মানে প্রায়
80% ফ্লাওয়ারিং যে প্ল্যান্ট স্পিসিস রয়েছে সেগুলোতে পলিনেশন বা পরাগ মিলন কে করে অ্যানিমালরাই করে থাকে, ইনক্লুডিং বার্ড হতে পারে, স্তন্যপ্রায়ী প্রাণী হতে পারে। বাট এর ভেতরে যে মেন পলিনেটার যারা থাকে আর কি, মেন যারা পরাগ মিলনে সাহায্য করে সেটা হচ্ছে ইনসেক্ট। যেমন আমরা জানি মৌমাছি, তারপরে হচ্ছে প্রজাপতি, এরাই অ্যাকচুয়ালি হেল্প করে। Pollination is responsible for providing us with a wide variety of food as well as many plant derived medicines. অবশ্যই এই পলিনেশন হচ্ছে কি করছে, খাবার এবং ওষুধ দুটোই আমাদেরকে এবং গাছকে প্রোভাইড করে থাকে। At least 1/3 of the world's agricultural crops depend upon pollination. গোটা বিশ্বের 1/3 এগ্রিকালচারাল ক্রপ ডিপেন্ড করে থাকে এই পরাগ মিলনের ওপরেই। বিজ আর দ্য মোস্ট ডমিনেন্ট ট্যাক্সা ওয়েন ইট কামস টু পলিনেশন। বি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট শ্রেণী, ট্যাক্সা মানে এখানে শ্রেণীকে বোঝানো হয়, ট্যাক্সানমি নাম শুনেছো হয়তো। সো বি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ডমিনেন্ট ট্যাক্সা এখানে যখন পলিনেশনের বিষয়টা আসে। বি মানে মৌমাছি। দে আর ক্রুশিয়াল টু মোর দ্যান 400 ক্রপস। তারা কি করছে, তারা প্রায় 400-র বেশি, মোর দ্যান 400 ক্রপসের ক্ষেত্রে তারা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। পলিনেশন ইজ অ্যান এসেন্সিয়াল সার্ভিস দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ ইন্ট্রিকেট রিলেশনশিপস বিটুইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড দ্য রিডাকশন অর লস অফ ইদার অ্যাফেক্টস দ্য সার্ভাইভাল অফ বোথ। কি বলছে, পলিনেশন হচ্ছে সব থেকে এসেন্সিয়াল সার্ভিস প্রোভাইড করছে এবং যার ফলস্বরূপ কি পাচ্ছি আমরা, একটা ইন্ট্রিকেট, খুব ডেলিকেট, নিখুঁত একটা সম্পর্ক প্ল্যান্ট এবং অ্যানিমেল, গাছ এবং প্রাণীর মধ্যে, এবং হচ্ছে তোমার রিডাকশন অর লস অফ ইদার অ্যাফেক্টস অফ সার্ভাইভাল অফ বোথ, এবং তাদের দুজনেরই বাঁচার যে একটা রিস্ক থাকে সেটাকে যথেষ্ট পরিমাণে এটা রিডিউস করে, কমিয়ে দেয় বা লসটাকে, ঘাটতিটাকে মিটিয়ে দেয়। Effective pollination requires resources such as refuge of the pristine natural vegetations. বলছে যে পলিনেশন যাতে ঠিকঠাকভাবে হয় তার জন্য অবশ্যই রিসোর্সেসের প্রয়োজন হয়, যেমন হচ্ছে কি যাতে পার্টিকুলার কোনো একটা জায়গার প্রাকৃতিক পরিবেশ বা প্রাকৃতিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ যাতে সেখানে ঠিকঠাকভাবে মেনটেন থাকে। তো এরপরে কোশ্চেন বলছে, on the basis of above passage given the following assumptions have been made. কি অ্যাজিউম করতে পারি আমরা, ধরে নিতে পারি। দেখো এখানে অনেকগুলো স্টেটমেন্ট দেওয়া রয়েছে। সাস্টেইনেবল প্রোডাকশন অফ ইন্ডিয়া সিরিয়াল ক্রপ গ্রেনস ইজ ইম্পসিবল উইদাউট দ্য ডাইভার্সিটি অফ পলিনেটিং অ্যানিমালস। বলছে উইদাউট, ইম্পসিবল, অসম্ভব, আমরা ইন্ডিয়ার সিরিয়াল ক্রপ যেগুলো রয়েছে, খাদ্যশস্য যেগুলো রয়েছে সেগুলো একেবারেই পুরোপুরি আমাদের বন্ধ হয়ে যাবে বা একেবারে ইম্পসিবল। কিসের জন্য, কোনো পলিনেটিং অ্যানিমাল ছাড়া কোনো দিনই সম্ভব নয়। 2 নম্বরে বলছে মোনোকালচার অফ হর্টিকালচারাল ক্রপ হ্যাম্পার্স দ্য সার্ভাইভাল অফ ইনসেক্ট। বলছে কি মোনোকালচার মানে একটাকেই, যেখানে যদি সিঙ্গেলভাবে চাষ করা হয় সেটাকে বলা হয়ে থাকে। যদি কোনো হর্টিকালচারাল ক্রপ মানে ধরো আঙুর বা কোনো ফুল ফল এরম জাতীয় কিছু ফল ফুলের গাছকে যদি একটা জায়গায় মোনোকালচার করা হয় তাহলে সেটা কি করতে পারে, সেই এলাকার পোকামাকড়কে মেরে ফেলতে পারে, তাদের বাঁচার সার্ভাইভালকে কমিয়ে দিতে পারে। 3 নম্বরে বলছে পলিনেটার্স বিকামস স্কার্স ইন কাল্টিভেটেড এরিয়াস ডিভয়েড অফ ন্যাচারাল ভেজিটেশন। যেখানে প্রাকৃতিক ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ নেই সেইখানে পলিনেটারের অভাব দেখা যেতে পারে কাল্টিভেটেড এরিয়াতে। 4 নম্বর ডাইভার্সিটি ইন ইনসেক্ট ইন্ডিউসেস ডাইভার্সিটি অফ প্ল্যান্ট। কীট পতঙ্গের সংখ্যা বাড়লে, ডাইভার্সিটি হলে কি হবে, প্ল্যান্টেরও ডাইভার্সিটি বাড়বে। ঠিক আছে, বলো, এটা খুব কমন, মানে খুব ইজি কিন্তু কোশ্চেনটা, এটা ভুল হওয়ার কথা না, একটু ভাবো, কারণ যে স্টেটমেন্টগুলো দিয়েছে সেগুলো খুব ইজি স্টেটমেন্ট দিয়েছে, খুব সহজে এলিমিনেট করা যাবে। আচ্ছা, অপশন ডিটা হবে 4। একদমই অপশন ডি 3 and 4, বিকজ 1 আর 2 এরকম কিছু বলেই নি এখানে, একটা অদ্ভুত টাইপের স্টেটমেন্ট দিয়েছে যেটা খুব ইজিলি এলিমিনেট করা যাচ্ছে। সাস্টেইনেবল প্রোডাকশনে বলছে সিরিয়াল ক্রপের কথা, এটা কখনো হতে পারে, পলিনেশন ছাড়া সিরিয়াল ক্রপ হয় না, এটা ভুল কথা। মোনোকালচার হর্টিকালচারাল ক্রপসের এই বিষয়টা এখানে বলেই নি, একমাত্র 3 আর 4ই এখানে বলা হয়েছে, যে লাস্ট লাইনেই বলেছে ন্যাচারাল ভেজিটেশন ছাড়া সেটা সম্ভব না, এবং অবভিয়াসলি যেটা জানা কথা যে যদি ইনসেক্টের ডাইভার্সিটি বাড়ে তাহলে পলিনেশনের সংখ্যাও বাড়বে, প্ল্যান্টের ডাইভার্সিটিও বাড়বে। ঠিক, 3 and 4 অপশন ডি অ্যান্সার। পরের প্যাসেজটা, আ স্টাডি কন্ডাক্টেড অন দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ওভার দ্য কাবেরি বেসিন অফ তামিলনাড়ু ইউজিং রিজনাল ক্লাইমেট মডেল শোড অ্যাজ ইনক্রিজিং ট্রেন্ড ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচার্স অ্যান্ড আর ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ রেনি ডেজ। কি বলছে,
একটা স্টাডি কন্ডাক্ট করা হয়েছিল যেটা শো করছে কি দেখো তার ইম্প্যাক্ট দেখা হয়েছিল কোথায়, ক্লাইমেট চেঞ্জ ওভার কাবেরী বেসিন, কাবেরী নদীর ওপর যেটা তামিলনাড়ু বেসিনে রয়েছে, মানে তামিলনাড়ুতে যে কাবেরী নদীর বেসিনটা রয়েছে সেটা চেক করার জন্য করা হয়েছিল। ইউজিং রিজনাল ক্লাইমেট মডেল, ওই পার্টিকুলার এলাকার রিজনাল যে ক্লাইমেট মডেল রয়েছে সেইটাকে ইউজ করে করা হয়, যেটার রেজাল্ট কি দেখাচ্ছে দেখো, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম টেম্পারেচার, ঠিক আছে, যত দিন যাচ্ছে সেটা ইনক্রিজ হয়েছে, অ্যান্ড দ্য ডিক্রিজ ইন দ্য নাম্বার অফ রেনি ডেজ, এবং বৃষ্টির দিনের সংখ্যা কমে গেছে। দিস ক্লাইমেট শিফট, এই যে ক্লাইমেটের যে চেঞ্জটা হচ্ছে, উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য হাইড্রোলজিক্যাল সাইকেল ইন দ্য রিজিয়ান, এবং যার একটা প্রভাব কোথায় পড়বে, হাইড্রোলজিক্যাল সাইকেল, আমরা ফিজিক্যাল জিওগ্রাফিতে পড়েছি, দ্যাট ইজ কল দি ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল, সেই ইভাপোরেশন, কন্ডেনসেশন, প্রেসিপিটেশন, ইনফিল্ট্রেশন, রান অফ, সেইটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। আচ্ছা, এরপরে কি বলছে, লিডিং টু মোর রান অফ অ্যান্ড লেস রিচার্জ অ্যান্ড এফেক্ট অন দ্য গ্রাউন্ড ওয়াটার টেবলস, বলছে যার ফলে কি দেখা যাবে, মোর রান অফ, জল বেশি বেরিয়ে চলে যাবে, অ্যান্ড লেস রিচার্জ, রিচার্জ মানে হচ্ছে অ্যাবজর্ব করে রাখা, জল যখন মাটি শোষণ করে বেশি, অ্যান্ড এফেক্ট অন দ্য গ্রাউন্ড ওয়াটার টেবল, এবং এর ফলে কি হবে, ভূগর্ভস্থ যে জলটা রয়েছে সেটার টেবিলটা, লেভেলটা কমে যাবে, ঠিক আছে। ফার্দার দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ ড্রটস ইন দ্য স্টেট, এবং ওই পার্টিকুলার জায়গাটাতে যত দিন যাবে তাতে এর ফলে আরও দেখা যাবে কি প্রচুর পরিমাণে খরা, ড্রট দেখা যাচ্ছে। দিস হ্যাজ ড্রাইভেন ফার্মার্স টু ইনক্রিজ ডিপেন্ডেন্সি অন গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস টু সিকিউর দেয়ার ক্রপস, এবং যার ফলে কি হবে, চাষিরা গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ জলের ওপর বেশি পরিমাণে নির্ভর করে থাকবে তাদের চাষগুলোকে তৈরি করার জন্য। কোশ্চেন বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য ক্রাক্স অফ দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ, ক্রাক্স জানতে চাইছে। অপশান বলছে, ডেভেলপমেন্ট অফ রিজনাল ক্লাইমেট মডেলস হেল্পস ইন চুজিং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্র্যাকটিস, হেভি ডিপেন্ডেন্স অন দ্য গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস ক্যান বি রিডিউসড বাই অ্যাডপ্টিং ড্রাইল্যান্ড ক্রপিং সিস্টেম, climate changes increase the criticality of water resources while simultaneously threatening it, climate change cause the farmers to adopt unsustainable livelihoods and risky cropping strategies, নিজে থেকে কিছু অ্যাজিউম করবে না, প্যাসেজের মধ্যে থেকে ভাববে প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্টকে নেবে যেটা কিনা ওভারঅল ইস্যুটাকেই অ্যাড্রেস করতে পারবে, কোনো পার্টিকুলার সেকশনকে অ্যাড্রেস করবে না, একটা সকলকে অ্যাড্রেস করবে, সেই রকম একটা অ্যান্সার। অপশন এ, এবার আমি বলছি সি, হ্যাঁ সি ঠিক, একদমই অপশন এ হবে না, বিকজ ওটা রিজনাল, এখানে বলছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্র্যাকটিস, এই রিলেটেড কোনো কথাই হয়নি এখানে। বি বলছে হেভি ড্রাইল্যান্ড ফার্মিংয়ের কথা এখানে হয়নি। ডিও হবে না, তার কারণ হচ্ছে এখানে বলছে ক্লাইমেটের জন্য আনসাস্টেনেবল লাইভলিহুডকে, অন্য কোনো জীবিকাকে নির্ভর এরা চুজ করছে, এরকমও কোনো কথা বলেনি। একমাত্র সিতেই বলা হয়েছে ক্লাইমেট চেঞ্জেস ইনক্রিজ দ্য ক্রিটিক্যালিটি অফ ওয়াটার রিসোর্সেস, ক্লাইমেট যত বদল হচ্ছে তার ফলে কি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলে জলের ক্রিটিক্যালিটি, জলের একটা সমস্যা ফেস করতে হবে রিসোর্সে, while সাইমালটেনিয়াসলি থ্রেটেনিং ইট, এবং এর ফলে বেশ কিছু সমস্যাও ফেস করতে হবে। সাইমালটেনিয়াস মানে একই সাথে দুটো। আচ্ছা, পরের প্যাসেজ, রিসার্চার্স ওয়্যার এবল টু ইউজ স্টেম সেলস টু গজ দ্য
নিউরোটক্সিক এফেক্ট অফ দ্য এনভায়রনমেন্টাল পলিউটেন্ট বিসফেনল এ। ঠিক আছে, বলছে রিসার্চাররা একটা স্টেম সেলকে ইউজ করছে টু গজ দ্য নিউরোটক্সিক, এইটা বোঝার জন্য যে কি নিউরোটক্সিক্স মানে হচ্ছে তোমার নিউরনের ভেতরে বা আমাদের নার্ভে যে টক্সিনগুলো গেছে সেই এফেক্টটা অফ দ্য এনভায়রনমেন্টাল পলিউট্যান্ট, একটা পরিবেশে একটা পলিউট্যান্ট রয়েছে যেটার নাম হচ্ছে বিপিএ মানে বিসফেনল এ, তার এফেক্ট বা তার প্রভাবটা কি পড়েছে নিউরোটক্সিনের ক্ষেত্রে বা নিউরোটক্সিকের ক্ষেত্রে, মানে তার উপর কি ইম্প্যাক্ট পড়ছে। They used a combination of biochemical and cell-based assays to examine the gene expression profit during the differentiation of Moss embryonic stem cell upon treatment with BPA, a compound known to cause heart disease, diabetes and the developmental abnormalities in humans. তো বড় লাইন আছে, আমরা ভেঙে ভেঙে বুঝবো কি বলছে। তারা দুটো জিনিসের কম্বিনেশন করেছে, বায়োকেমিক্যাল এবং সেল বেসড অ্যাসেস, যেটা কিনা এক্সামাইন করবে যে জিনের এক্সপ্রেশনটা কি, জিনের ওপর তার কি ইম্প্যাক্ট পড়ছে, প্রফিট ডিউরিং দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য মস এমব্রায়োনিক স্টেম সেলস। এবং এই যে এটা একটা সাইন্টিফিক প্রসেস ডেফিনেটলি হবে, এটা তো আমি অত ইন ডিটেল জানি না যদিও, বাট যাই হোক একটা পদ্ধতি হয়, সেই পদ্ধতিটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ মস এমব্রায়োনিক স্টেম সেলস, যেটা ট্রিটমেন্ট কি করতে কোথায় কোথায় লাগে, বিপিএ এবং যেটা তোমার হার্ট ডিজিজ, ডায়াবেটিস, তারপরে অ্যাবনর্মালিটি মানুষের মধ্যে যেগুলো আসে সেইগুলোকে ট্রিটমেন্ট করতে হেল্প করে থাকে, এই পদ্ধতিটাকে ইউজ করে কাজে লাগানো হয়। They were able to detect and measure BPA toxicity towards the proper specification of primary germ layers such as endoderm and ectoderm, and the establishment of the neural progenitor cell। যাই হোক কিছু একটা পদ্ধতি বলছে দে ওয়ার এবল টু ডিটেক্ট অ্যান্ড মেজার, এটাকে ব্যবহার করা হয় কিসের জন্য, খোঁজার জন্য, ডিটেক্ট করার জন্য এবং মেজার মাপার জন্য কতটা টক্সিন আর কি কতটা বিষ ঢুকেছে এই বিপিএর মাধ্যমে টুয়ার্ডস দ্য প্রপার স্পেসিফিকেশন অফ দ্য প্রাইমারি জাম লেয়ার্স, যে জাম সেলসগুলো থাকে অ্যাকচুয়ালি আমাদের যে দুটো সেল হয় সেই জাম সেল, একটা হচ্ছে বডি কোষ কি যেন বাংলায় বলে এটাকে দেহকোষ, আর একটা বোধহয় কি একটা কোষ বলে, আরে প্রজনন কোষ বোধহয় এরম কিছু একটা, রাইট, ওরম কিছু একটা কোষ হবে, মানে দুটো টাইপের কোষ হয় আর কি, একটা জাম সেল একটা স্টেম সেলস। তো সেইটাই বলছে জাম লেয়ারে এটা কিভাবে কাজ করছে, সাচ অ্যাজ এন্ডোডার্ম অ্যান্ড এক্টোডার্মে অ্যান্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য নিউরাল প্রোজেনিটার সেল, এবং হচ্ছে কিভাবে প্রোজেনিটার সেলে এটা কাজে লাগছে। নিউরাল হচ্ছে যেটা আমাদের নিউরনের সাথে কানেক্টেড, এবং প্রোজেনিটার মানে হচ্ছে যেটা থেকে প্রজনন হয়, জন্ম হয় বাচ্চার, সেই কোষগুলোতে কিভাবে আর কি তৈরি এটা ইম্প্যাক্ট ফেলছে সেইটা আর কি এই বিষয়টার মাধ্যমে দেখা হয়, এই ইয়েটার মাধ্যমে কি বলে রিসার্চটার মাধ্যমে। On the basis of the passage given above, the following assumptions have been made. কি assumptions করেছে, BPA may alter embryonic development in the vivo। আচ্ছা, বলছে বিপিএ কি করতে পারে, অল্টার করতে পারে এমব্রায়োনিক ডেভেলপমেন্টকে, কোথায়, ভিভোতে। ভিভোটা আবার কোথার থেকে আসলো, যাই হোক নতুন দেখতে পাচ্ছি। 2 নম্বরে বায়োকেমিক্যাল অ্যান্ড সেল বেসড অ্যাসেস আর ইউজফুল ইন ফাইন্ডিং আউট ট্রিটমেন্টস ফর দ্য পলিউশন ইন্ডিউসড ডিজিজ। এমব্রায়োনিক স্টেম সেলস কুড সার্ভ অ্যাজ আ মডেল টু evaluate the physiological effect of environmental pollutants। কি হবে, এটা একটু টাফ আছে মোটামুটি, মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় বা এই বিষয়টা নলেজ রাখে না তাদের পক্ষে অ্যান্সারটা করা একটু ডিফিকাল্ট। এটা মাধ্যমিক লেভেলে সায়েন্স দেয়নি, এটা একটু হাই লেভেলে সায়েন্স দিয়ে দিয়েছে। আমি হলেও এটা করতাম না, কারণ আমি টু বি অনেস্ট আমি নিজেই এটা পারতাম না। দুই হবে, বায়োকেমিক্যাল অ্যান্ড সেল বেসড অ্যাসেস আর ইউজফুল ইন ফাইন্ডিং আউট ট্রিটমেন্টস ফর পলিউশন ইন্ডিউসড ডিজিজ। বায়োকেমিক্যাল এবং সেল বেসড অ্যাসেস ইউজফুল, আচ্ছা, রিসার্চার্স were able to use stem cells to gauge neural effects of the environmental pollutant, but they used in combination of biochemical and cell based assays to examine the gene expression profit during the differentiation of the Moss embryonic stem cells treatment। হ্যাঁ, বাট এখানে বায়োকেমিক্যাল and cell based assays are useful in finding out treatments for pollution induced disease। pollution induced disease, একটা জিনিস খেয়াল করো, ইট ইজ নট আ পলিউশন ইন্ডিউসড ডিজিজ। এই যে ডিজিজগুলো দিয়েছে না, কম্পাউন্ড নোন ফর আ কজ টু
হার্ট ডিজিজ, ডায়াবেটিস অ্যান্ড অ্যাবনর্মালিটি ইন হিউম্যান, এটা কিন্তু কোনোটা পলিউশনের জন্য নয়। হার্টের রোগ বা ডায়াবেটিস বা হচ্ছে অ্যাবনর্মালিটি এগুলো কিন্তু জিনগত বা বয়সের কারণে হয়ে থাকে বা অন্যান্য কারণে হয়। জেনারেলি পলিউশনের জন্য কিন্তু খুব একটা এগুলো হয় না। এখানে বলছে যে পলিউশন ইনডিউস ডিজিজ যেগুলো হয় সেই ক্ষেত্রে আমরা বায়োকেমিক্যাল এবং সেল বেসড অ্যাসেসকে কাজে লাগাতে পারি। এক আর তিনই অ্যান্সারও 1 and 3 অনলি রয়েছে। আমিও ফার্স্টে 2 ভাবছিলাম, বাট 2 হবে না অ্যাকচুয়ালি, কারণ অ্যান্সার 1 and 3 অনলি। আর তার অন্যতম কারণ আমার যেটা অ্যাটলিস্ট মনে হচ্ছে সেটা হচ্ছে এই 2 নাম্বার স্টেটমেন্টটায় পলিউশন ইনডিউসড বলেছে, বাট এটা পলিউশন ইনডিউসড নয়। কিন্তু হার্ট ডিজিজ, ডায়াবেটিস, অ্যাবনর্মালিটি এগুলো পলিউশন ছাড়াই হয়, এগুলো পলিউশনের দরকার পড়ে না। এগুলো জেনারেলি জিনগতই হয়ে থাকে। হার্ট ডিজিজ এগুলো কারোর ক্ষেত্রে জিনগত, কারোর ক্ষেত্রে লাইফস্টাইল ডিজিজ, মানে যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ এগুলো লাইফস্টাইল ডিজিজের জন্যও হয়। বাজে খাবার খাওয়া, ঠিক টাইম মতো না ঘুমানো, না খাওয়া, এগুলোর জন্যও হয় অনেক সময়। সো অ্যান্সার সি 1 and 3 অনলি। আচ্ছা, পরের প্যাসেজটা একটা ছোট প্যাসেজ আছে, বলছে উইথ রেসপেক্ট টু হোয়াট আর কল্ড denomination of religion, if everyone is left to be a judge of his own religion, there is no such thing as religion that is wrong. If they are to be a judge of each other's religion, there is no such thing as a religion, and that is right, and therefore all the world is right or all the world is wrong in matter of religion. ধর্মের ক্ষেত্রে যার যার নিজস্ব ব্যাপারের বিষয়টা এখানে বলা হয়েছে। যদি কেউ নিজের ধর্মকে নিজেই জাজ করে তাহলে সবার ধর্মই ভুল, আবার যদি সে নিজেরটা করে তাহলে সবারটাই ঠিক। সো ধর্মের ব্যাপারে কোনো ঠিক ভুল হয় না। বলছে উইথ রেসপেক্ট টু হোয়াট আর কল্ড ডিনোমিনেশন অফ রিলিজিয়ান, ধর্মের ক্ষেত্রে কে ডিসাইড করবে যে কোনটাকে ধর্ম বলে। ইফ এভরিওয়ান ইজ লেফট টু বি আ জাজ অফ হিজ ওন রিলিজিয়ান, যদি প্রত্যেকে নিজেই নিজের ধর্মের জাজ হয়, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ রিলিজিয়ান, তাহলে সেখানে কোনো ধর্মই নেই, দ্যাট ইজ রং, তাহলে কোনো ভুল ধর্ম বলে কিছু নেই। অ্যান্ড ইফ দে আর টু বি আ জাজ অফ ইচ আদার্স রিলিজিয়ান, যদি সে অন্যের ধর্মের জাজ হয় তাহলে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ রিলিজিয়ান, দ্যাট ইজ রাইট, তাহলে কোনো ঠিক ধর্ম বলেও কিছু নেই। অ্যান্ড দেয়ার ফর অল দ্য ওয়ার্ল্ড ইজ রাইট, অর যদি তাহলে সব পৃথিবী পুরো ভালো, অল দ্য ওয়ার্ল্ড ইজ রং, তাহলে পুরো পৃথিবীও খারাপ। ইন দ্য ম্যাটার অফ রিলিজিয়ান, ধর্মের ক্ষেত্রে পুরো ভালোও হতে পারে মন্দও হতে পারে। হোয়াট ইজ দ্য মোস্ট লজিক্যাল অ্যাজাম্পশনস দ্যাট ক্যান বি মেক ফ্রম দ্য প্যাসেজ গিভেন অ্যাবাভ, কী অ্যাজাম্পশনস আমরা এখান থেকে করতে পারি? No man can live without adhering to some religious denomination. It is the duty of everyone to propagate one's religious denomination. Religious denomination tend to ignore the unity of man. Men do not understand their own religious denomination. এটা ইজি আছে একদম, বাকি অপশানগুলো বেকার। যেটা অ্যান্সার সেটাই ঠিকঠাক অপশান, আর বাকিগুলো সব বেকার অপশান। কিছু কোশ্চেন থাকে, সব কোশ্চেন অ্যাটেম্প্ট কখনো করবে না। যেমন লাস্ট প্যারাটা যেটা আমি পড়ালাম, রিসার্চার্স ওয়্যার এবল টু, এইটা আমিও যদি ইউপিএসসি 2021 আমি দেইনি, তো যদি দিতামও আমি এই কোশ্চেনটা কখনো সলভ করতাম না, ঠিক আছে, মানে অ্যাটেম্প্টই করতাম না। তো কিছু কোশ্চেন থাকে যেগুলো একটু গজঘট হয়, প্যাসেজগুলোও একটু টাফ হয়। এখানে আমি পড়ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমরা অ্যান্সারে যাচ্ছ, সেটা একরকম। আর এক্সাম হলে প্রচুর প্রেশারের মধ্যে দুপুর 2:30 থেকে 4:30 চোখে ঘুম নিয়ে, পেটে খিদে নিয়ে তারপর ওই পরীক্ষাটা দেওয়া, বা মানে জ্বালা সব দিকে, খিদে না পেলে তুমি পেটে খিদে নিয়ে এক্সাম দিতে বসলে শরীরে কষ্ট হবে, আর খাবারটা খেয়ে এক্সাম দিতে বসলে 2:30, 3টে, 4টের পরে ঘুম পায়, হাই উঠতে থাকে। তো যার জন্য তখন ব্রেন এত ভালো কাজ করে না যে সব কোশ্চেন আমরা অ্যাটেম্প্ট করব। এই ধরনের প্যাসেজগুলো অ্যাভয়েড করবে। যারা একদম হাই স্ট্যান্ডার্ড সায়েন্স পড়েছে তাদের ক্ষেত্রে ঠিক আছে, বাট যদি কেউ নিজের সায়েন্সের নলেজ না থাকে সেক্ষেত্রে তার স্কিপ করা বেটার। বলো এই 36 নাম্বার কোশ্চেনটা কী হবে? এটা একদম ইজি, পারবে। নো, পুরুষ নয়, মেন মানে মানুষ। এখানে মেন ম্যান যা আছে সবই মানুষ, কোনোটাই পুরুষ নয়। সি ছাড়া আর কোনো অপশান নেই অ্যাকচুয়ালি।
এ বি আর ডি খুব বোকা বোকা অপশন দিয়েছে, সো অপশন সি হচ্ছে অনলি অপশন। রিলিজিয়াস ডিনোমিনেশন টেন টু ইগনোর দ্য ইউনিটি অফ ম্যান। ধর্ম এমন একটা জিনিস মানুষের একত্রতাটাকে, ইউনিটিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, এবং এই ধর্মের জন্যই আমাদের মধ্যে মার দাঙ্গা রায়াট স্যানত্যান এই সমস্ত হয়ে থাকে। ধর্ম ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ধর্ম নামক বস্তুটাই না থাকতো, হিন্দু মুসলিম খ্রিস্টান তারপর হচ্ছে বুদ্ধিস্ট জৈন এরকমভাবে যদি ভাগই না থাকতো, তাহলে অ্যাকচুয়ালি আমরা সবাই সমান। এই ধর্ম কাস্ট এগুলোই আমাদেরকে ভাগ করার চেষ্টা করে। আচ্ছা, এরপরে বলছে কি, ইট ইজ সার্টেন দ্যাট, এটা নিশ্চিত যে সিডেশন ওয়ার্ডস অ্যান্ড কন্টেম্পট অর ব্রিচ অফ দ্য লস আর নট সো মাচ টু বি ইম্পিউটেড টু দ্য উইকেটনেস অফ দ্য সাবজেক্ট অ্যাজ টু বি ব্যাড স্টেট অফ আর ডোমিনিয়ন। বলছে কি যে সিডেশন, দেশদ্রোহিতা করা, ওয়ার, যুদ্ধ, কন্টেম্পট অর ব্রিচ অফ ল, আইন ভেঙে দেওয়া, এইগুলো আর নট সো মাচ টু বি ইম্পিউটেড টু দ্য উইকেটনেস অফ দ্য সাবজেক্ট। বলছে কি এইগুলো যতটা না বেশি আর কি ইম্পিউটেড করে, উইকেটনেস মানে খারাপ দিক আর কি, সাবজেক্ট বলতে এখানে বোঝানো হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইয়েকে বলতে পারো, সাধারণ মানুষকে, দেশের জনসংখ্যাকে বোঝানো হয়। এটা একটা পলিটিক্যাল ইস্যুর ওপর দেওয়া রয়েছে। অ্যাজ টু বি ব্যাড স্টেট অফ ডোমিনিয়ন, মানে কোনো একটা পার্টিকুলার ডোমিনিয়ন বা দেশের, এইগুলো হচ্ছে খারাপ সাবজেক্টের মধ্যে পড়ে, ঠিক আছে। ফর মেন আর নট বর্ন ফিট ফর সিটিজেনশিপ বাট মাস্ট বি মেড সো। বলছে কি যে ফর মেন আর নট বর্ন ফিট ফর সিটিজেনশিপ, নাগরিকত্ব পাওয়ার জন্য মানুষটা কি মানে জন্মগ্রহণ করেছে যেটা, সেটা ফিট নয় নাগরিকত্ব পাওয়ার জন্য যে মানুষ, বাট মাস্ট বি মেড সো, বাট তাকে তৈরি করা যেতে পারে, ঠিক আছে। মানে সে হয়তো নাগরিক হওয়ার যোগ্য হিসেবে জন্মগ্রহণ করেনি, কিন্তু তাকে ভবিষ্যতে তৈরি করা যেতে পারে। বিসাইড মেন্স ন্যাচারাল প্যাশন, তার সাথে মানুষের ন্যাচারাল প্যাশন, স্বাভাবিক প্রবৃত্তি, আর এভরিওয়্যার দ্য সেম, সব জায়গাতেই একই থাকে। অ্যান্ড ইফ উইকেটনেস মোর প্রিভেলস, যদি খারাপ দিকগুলো আরও বেশি করে থাকে, অ্যান্ড মোর অফেন্সেস আর কমিটেড, এবং বেশি পরিমাণ তারা খারাপ কাজ কমিট করে, ইন ওয়ান কমনওয়েলথ, একটা দেশে বা যে কোনো কমনওয়েলথ, এখানে অ্যাকচুয়ালি ডোমিনিয়ন, কমনওয়েলথ এগুলোকে সিম্পল তোমরা কান্ট্রি হিসাবেই ধরো, এর থেকে অন্য কিছু ধরো না। দেন ইন অ্যানাদার ইট ইজ সার্টেন দ্যাট দ্য ফর্মার হ্যাজ নাইদার এনাফ পারসুইড দ্য এন্ড অফ ইউনিটি ফর নট ফ্রেমড ইটস লস উইথ সাফিসিয়েন্ট forethought, and that is therefore it is failed in making quite good its right as a commonwealth. বলছে কি যদি দেন ইন অ্যানাদার ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত যে ফর্মার হ্যাজ নাইদার এনাফ পারসুইড টু এন্ড দ্য ইউনিটি, এবং এর এতটা ক্ষমতা থাকবে না যে একত্রতাটাকে ভেঙে দেবে, নর ফ্রেমড ইটস ল, এবং নাইদার নর মানে হচ্ছে না এটা পারবে, বা এর ফ্রেমও তৈরি করতেও পারবে না, উইথ সাফিসিয়েন্ট ফোর থট, ভাবনা চিন্তা করে, অ্যান্ড দ্যাট ইজ দেয়ার ফোর, এবং যার ফলে ইট হ্যাজ ফেইলড ইন মেকিং কোয়াইট গুড ইটস রাইট অ্যাজ আ কমনওয়েলথ। ইট ইজ ফেইলড ইন মেকিং কোয়াইট গুড, ভালো কাজ করতে অক্ষম হবে বা সক্ষম হবে না, ইটস রাইট অ্যাজ আ কমনওয়েলথ, মানে এর কমনওয়েলথ হিসাবে থাকার, ঠিক আছে। কমনওয়েলথ নেশন হয় না, যেমন একটা অর্গানাইজেশনস হয়, সমস্ত দেশটা একত্রিত হয়ে আসে, তো খুব ঘজঘট একটা প্যাসেজ দিয়েছে। মোদ্দা কথা এখানে কিছুই না, এখানে যে অ্যাকচুয়াল স্টোরিটা বোঝাতে চেয়েছে যে কোনো একটা পার্টিকুলার দেশের যে নাগরিক হয় বা লোকরা হয়, তারা যদি নিজেদের মধ্যে উইকেটনেসগুলো, যেমন যুদ্ধ, সিডেশন, কন্টেম্পট অফ ল, আইন ভেঙে দেওয়া, এই ধরনের জিনিস তারা নিজেদের মধ্যে রাখে, তাহলে তারা দেশের একটা ভালো দেশ তৈরি করার যোগ্য নয়। এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট, বাট এটাকে অনেক কঠিন কঠিন ভাষা দিয়ে লাইনগুলোকে বড় বড় করে আর কি লিখেছে। Which among the following is the most logical and rational inference that can be made from the passage given above? Sedition, wars and breach of the laws are inevitable in every dominion. It is not the people but the sovereign who is responsible for all the problems of any dominion. The dominion is the best which pursues the aim of unity and has laws for good citizenship. It is impossible for men to establish a good dominion. এটাও ইজি আছে, পারা উচিত। অপশানগুলো সোজা দিয়েছে, বাট প্যাসেজটা বড় বেশি একটা ঘটলা টাইপের প্যাসেজ দিয়ে রেখেছে, বাট অপশানগুলো ইজি আছে। সবসময় বোকা বোকা অপশানগুলোকে আগে এলিমিনেট করবে, যেটা হওয়া পসিবল নয়। কারেন্ট আসেনি এখনো।
কোনটা হতে পারে? আচ্ছা, কথা শোনা যাচ্ছে আমার? সাউন্ড ঠিক আছে? সাউন্ড, ছবি? আচ্ছা দেখো তো এখন শুনতে পাচ্ছ কি না? আচ্ছা আচ্ছা, তখন নেটওয়ার্ক ইস্যুর জন্য কথা শোনা যাচ্ছিল না। লাস্ট কত অবধি শুনেছিলে? প্যাসেজটা পুরোটা শুনেছিলে, পড়াটা? আচ্ছা আচ্ছা, অপশানগুলো বলেছিলাম সেগুলো শুনেছিলে তো? আচ্ছা আচ্ছা, অপশান বি অবধি শুনেছিলে। আচ্ছা আচ্ছা, ইট ইজ নট দ্য পিপল বাট দ্য সভরেন হু ইজ রেসপন্সিবল ফর অল দ্য প্রবলেমস অফ এনি ডোমিনিয়ন। সি বলছে দ্যাট ডোমিনিয়ন ইজ দ্য বেস্ট হুইচ পারসুয়েসেস দ্য এম অফ ইউনিটি অ্যান্ড হ্যাজ লস ফর গুড সিটিজেনশিপ। ইট ইজ ইম্পসিবল ফর মেন টু এস্টাবলিশ আ গুড ডোমিনিয়ন। বলো কোনটা হবে এর ভেতর? অপশানগুলো ইজি আছে, দেখো পারবে। দেখো এ হবেই না কোনোভাবে, হ্যাঁ এ বি কোনোটাই হবে না, ডিও হবে না, কারণ এগুলো তিনটেই দিয়েছে হচ্ছে তোমার এক্সট্রিম অপশান। একমাত্র সি হবে, দ্য ডোমিনিয়ন দ্য বেস্ট, যে সেই ডোমিনিয়নটাই সবচেয়ে ভালো হবে যেটা কিনা একটা ইউনিটি বা একত্রিত রাখার মানসিকতা রাখে, অ্যান্ড হ্যাজ লস ফর গুড সিটিজেন, মানে ভালো নাগরিকদের জন্য নিয়ম আছে, তাদেরকে রক্ষা করার, প্রোটেকশন দেওয়ার নিয়ম রয়েছে সেই দেশে। সো অপশান সি উড বি অ্যান্সার। পরের প্যাসেজটা বলছে ইনইকুয়ালিটি ভায়োলেটস আ বেসিক ডেমোক্রেটিক নর্ম দ্য ইকুয়াল স্ট্যান্ডিং অফ সিটিজেন। বলছে কি অসমতা ভায়োলেট করে, ভেঙে দেয় একটা বেসিক ডেমোক্রেটিক নর্ম, একটা সাধারণ গণতান্ত্রিক নিয়মকে। দ্য ইকুয়াল স্ট্যান্ডিং অফ সিটিজেন, সবাই এক জায়গাতেই আর কি সেম লেভেলে দাঁড়াবে। ইকুয়ালিটি is a relation that obtains between person in respect of some fundamental characteristics that they share in common। বলছে কি সমতা একটা সম্পর্ক যেটা কিনা অবটেন করে কোথায়, বিটুইন পারসন ইন রেসপেক্ট অফ সাম ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, মানুষের মধ্যে কিছু মৌলিক বৈশিষ্ট্য দেয়, দ্যাট দে শেয়ার আ কমন, যাতে তারা একই জিনিস শেয়ার করতে পারে। ইকুয়ালিটি ইজ, সমতা হচ্ছে মোরালি স্পিকিং, নৈতিকভাবে কথা বলা, আর ডিফল্ট প্রিন্সিপাল, একটা নিয়ম যেটা সকলের জন্য মেনে চলতে হবে, নীতিবোধটা। Therefore, person should not be discriminated on grounds such as race, caste, gender, ethnicity, disability, class। বলছে কি যার ফলে কোনো মানুষকে আমরা ডিসক্রিমিনেট করতে বা বঞ্চিত করতে পারি না, কিসের বেসিসে, তার জাত, তার কাস্ট, তার ধর্ম, তার জেন্ডার, তার এথনিসিটি, ডিসেবিলিটি, সে কোনো অক্ষম কিনা বা ক্লাস, এগুলো নিয়ে আমরা কাউকে ভাগ করতে পারবো না।
দিস ফিচার্স অফ হিউম্যান কন্ডিশন আর নর্মালি ইররেলিভেন্ট, বাট এই বৈশিষ্ট্যটা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক, মরালি নৈতিকভাবে এটা অপ্রাসঙ্গিক, কারণ ইট ইজ নট পসিবল অ্যাকচুয়ালি। দ্য আইডিয়া দ্যাট ওয়ান শুড ট্রিট পার্সন উইথ রেসপেক্ট নট অনলি বিকজ সাম অফ দিস পার্সনস পজেস সাম স্পেশাল ফিচার্স অর ট্যালেন্ট, ফর এক্সাম্পল স্কিল্ড ক্রিকেটার্স, gifted musicians or literary giants, but because persons are human being is by now part of common sense morality। মানে কি, একে অপরকে সম্মান করা উচিত এটা ভেবে নয় যে সে একজন ভালো ক্রিকেটার, ভালো মিউজিশিয়ান বা একজন বড় নামী ব্যক্তি, পয়সা আছে, এটা ভেবে কাউকে সম্মান করা উচিত নয়, বরং মানুষকে নৈতিকভাবে সম্মান করা উচিত। কেন? এটা ভেবে যে সে একজন মানুষ, ঠিক আছে, সে মানুষ, এটাই তার জন্য যথেষ্ট, তার কি আছে না আছে সেটা বড় কথা নয়, তো সে সম্মানের যোগ্য কি হবে? যখন সে একজন মানুষ হবে, ঠিক আছে। উইথ রেফারেন্স টু অ্যাবভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। কী কী অ্যাজাম্পশনস বলছে দেখো। Equality is a prerequisite for people to participate in the multiple transactions of society from a position of confidence। 2 নম্বর বলছে occurrence of inequality is detrimental to the survival of democracy। 3 বলছে equal standing of all citizens is an idea that cannot actually be realized even in a democracy। 4 right to equality should be incorporated into our values and day to day political vocabulary। কি হতে পারে? assumptions, কোন assumptions গুলো ভ্যালিড? অপশন সি, বি, 2 আর 3 না, 2 আর 3 তো ভুল, অ্যান্সার সি 1 and 4। দেখো 1 নাম্বারটা কেন ঠিক বোঝো। ইকুয়ালিটি ইজ আ প্রি রিকুইজিট ফর পিপল। সমতা হচ্ছে প্রি রিকুইজিট মানে যেটা অবশ্যম্ভাবী, তোমার লাগবেই লাগবে কোনো একটা জিনিস আসার আগে। for people to participate in the multiple transaction of society from a position of confidence। ট্রানজ্যাকশন মানে এখানে টাকা পয়সা নয়, যখন কোনো মানুষের মধ্যে যখন কথোপকথন হয় বা দেওয়া নেওয়া হয়, বিনিময় হয়, যে কোনো কিছু হয় না কেন সমাজে, দ্যাট ইজ কল দি মাল্টিপল ট্রানজ্যাকশন, মানে অনেক রকম বিভিন্ন ট্রানজ্যাকশন। ফ্রম আ পজিশন অফ কনফিডেন্স, তুমি তখনই তোমার নিজের ওপর কনফিডেন্স আসবে, তুমি তখনই এটাকে কী বলে, সেলফ কনফিডেন্সের সাথে বা একটা ইসের ওপরে তুমি ভরসা করে তুমি কারোর সাথে পার্টিসিপেট করতে পারবে বা কথা বলতে পারবে তখনই যখন সেখানে ইকুয়ালিটি রয়েছে, সমতা রয়েছে, মানে তুমি জানো তোমার উল্টো দিকের মানুষটা তোমাকে ইকুয়ালিটির সাথেই ট্রিট করে, তখনই একমাত্র তুমি মন খুলে তার সাথে কনফিডেন্সের সাথেই তোমার সমাজে যে পজিশনটা রয়েছে সেখানে পার্টিসিপেট করতে পারবে। সো অপশান 1 অতি অবশ্যই হবে, অপশান 1 ভুল হওয়ার কোনো জায়গাই নেই। আচ্ছা 2 নাম্বারটা কেন হলো না? অকারেন্স অফ ইনইকুয়ালিটি ইজ ডেট্রিমেন্টাল টু সার্ভাইভাল অফ ডেমোক্রেসি। না, এটা কখনো বলা হয়নি যে যদি ইনইকুয়ালিটি আসে তাহলে ডেমোক্রেসি মরে যাবে। ইন্ডিয়াতে আমরা সব থেকে বড় এক্সাম্পল ইন্ডিয়াতে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেমোক্রেসি, বাট স্টিল ইন্ডিয়াতে ইনইকুয়ালিটি প্রচুর আছে। 3 নাম্বার ইকুয়াল স্ট্যান্ডিং অফ অল সিটিজেন ইজ অ্যান আইডিয়া দ্যাট ক্যান নট অ্যাকচুয়ালি বি রিয়ালাইজড ইভেন ইন আ ডেমোক্রেসি। বলছে এটা ডেমোক্রেসিতে অবধি সম্ভব নয়। এটা কে বলেছে? বহু আমাদের ইউরোপিয়ান প্রচুর দেশ রয়েছে যেখানে গণতন্ত্র রয়েছে এবং ইকুয়ালিটিও রয়েছে। আমাদের এখানে হয়তো পসিবল হচ্ছে না, বাট বাইরের যদি আমরা ছোটোখাটো দেশ দেখি, ছোটোখাটো ডেমোক্রেসি দেখি, সেখানে ডেমোক্রেসিতে কিন্তু ইকুয়াল স্ট্যান্ডিং সম্ভব। ইন্ডিয়ার মতো দেশে হ্যাঁ, যেখানে প্রচুর জনসংখ্যা সেখানেও হয়তো সম্ভব নয়। সো এটা যে ডেমোক্রেসিতেই সম্ভব নয় এ কথা তো একবারও বলেনি। দেখো খেয়াল করো 2 আর 3 এক্সট্রিম ওয়ার্ড, যে দুটো অ্যাকচুয়ালি পুরোপুরি ডেমোক্রেসিকে বলছে, আর এখানে ডেমোক্রেসি বলা মানে ওয়ার্ল্ডের সব ডেমোক্রেসিকে তোমায় ধরতে হবে, শুধু ইন্ডিয়ার কথা ভাবলে হবে না। 4 নাম্বার বলছে রাইট টু ইকুয়ালিটি শুড বি ইনকর্পোরেটেড ইন্টু আওয়ার ভ্যালুজ অ্যান্ড ডে টু ডে পলিটিক্যাল ভোকাবুলারি। অবশ্যই তাই, ওই যে লাস্ট লাইনটাই তো তাই বললো না, এই যে বাট বিকজ পার্সন আর হিউম্যান বিং ইজ বাই নাও আ পার্ট অফ কমন সেন্স মরালিটি। এইটাকেই তো আমাদেরকে অ্যাকচুয়ালি ভ্যালুজ প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে অ্যাড করতে বলছে না।
রাইট টু ইকুয়ালিটি, প্রত্যেকের অধিকার রয়েছে সমানভাবে বেঁচে থাকার, সেটাকে আমাদের দৈনন্দিন ভ্যালুজে, নৈতিক ভ্যালুজের মধ্যে ইনক্লুড করতে হবে। অ্যান্ড ডে টু ডে পলিটিক্যাল ভোকাবুলারি, আমরা যে কথাবার্তা ব্যবহার করি সেই কথার মধ্যেও, সেই আচরণের মধ্যেও সেটাকে বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে। সো অপশান সি অ্যান্সার 1 and 4 only, 1 and 4 only would be answer। আচ্ছা, পরেরটা, aristocratic government ruins itself by limiting too narrowly the circle within which power is confined। যেগুলো অ্যারিস্টোক্রেটিক সরকার হয়, যেখানে অ্যাকচুয়ালি তোমার আপার ক্লাস বা নোবেল ক্লাসদেরকে দিয়ে, অ্যারিস্টোক্রেটদেরকে দিয়ে আর কি গভর্নমেন্ট চালানো হয়, সেটা কি করে নিজেদেরকেই নিজেরা ধ্বংস করে ফেলে। কেন? কারণ তারা নিজেদেরকে লিমিট করে ন্যারোলি, খুব ছোট জায়গার মধ্যে। দ্য সার্কেল উইদিন দ্য পাওয়ার ইজ কনফাইন্ড, যে কোনটুকু লোকের মধ্যেই আর কি ক্ষমতাটা ঘুরবে সেটা ভীষণই ন্যারো থাকে, সংকীর্ণ থাকে, তো যার ফলে তারা নিজেদেরকে নিজেরা ধ্বংস করে। অলিগার্কিক গভর্নমেন্ট রুইন ইটসেলফ বাই দ্য ইনকশিয়াস স্ক্র্যাম্বল ফর ইমিডিয়েট ওয়েলথ। অলিগার্কিক সরকার যেগুলো চলে, যেগুলো পয়সার মাধ্যমে চলে, সেগুলো কি করছে? বাই দ্য ইনকশিয়াস, ভুলভাবে টাকা, কশিয়াস মানে আমরা সচেতনভাবে যেটা করি, ইনকশিয়াস স্ক্র্যাম্বল ফর ইমিডিয়েট ওয়েলথ, সম্পত্তির যে কীভাবে কাজে লাগাবে সেইটা ঠিকঠাকভাবে ডিসাইড করতে না পারার জন্য কি হচ্ছে, ইনকশিয়াসভাবে ব্যবহার করার জন্য এদের সরকার নষ্ট হয়। বাট ইভেন ডেমোক্রেসি, এমনকি গণতন্ত্র অবধি নিজেকে ধ্বংস করে ফেলে, কিসের মাধ্যমে? বাই এক্সেস অফ ডেমোক্রেসি, অতিরিক্ত গণতন্ত্রের মাধ্যমে। এই টার্মটা খুব ইন্ডিয়াতে চলে, শুনে থাকবে, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, মানে কি এটা মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের কাজে। তারপর মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স, এই টার্মগুলোর মানে হচ্ছে অতিরিক্ত কড়া শাসনে যেমন একটি বাচ্চা নষ্ট হয়ে যায়, সেই রকম অতিরিক্ত ডেমোক্রেসিতেও ডেমোক্রেসি নষ্ট হয়ে যায়। But its basic principle is the equal right of all to hold office and determine it. না কি এটা লেখা আছে? determine public না, এটা কি লেখা? মুছে গেছে লেখাটা। পাবলিক পলিসি হবে বোধহয়, পিউবিক পলিসি করেছে, বাট মেবি এটা পাবলিক পলিসিই হবে। ডিটারমাইন পাবলিক পলিসি বলছে কি, ইট ইজ বেসিক, এটার বেসিক প্রিন্সিপালটা কি? দ্য ইকুয়াল রাইট টু হোল্ড অল টু হোল্ড দ্য অফিস। আচ্ছা, সমস্ত মানুষের কাছে সমান অধিকার থাকবে, যাতে তারা তাদের নিজেদের যে সরকারি যে পলিসিগুলো চলে, পাবলিক পলিসিগুলো, সেখান থেকে যে বেনিফিটসটা আসছে যাতে সেটা সবাই সমানভাবে পায়। ডেমোক্রেসির মেন উদ্দেশ্য হচ্ছে তাই। দিস ইজ অ্যাট ফার্স্ট গ্লান্স, এটা প্রথম গ্লান্সে বা প্রথম ইয়েতে এক নজরে এরকমই মনে হবে। আর ডিলাইটফুল অ্যারেঞ্জমেন্ট, ইট বিকামস ডিজাস্ট্রিয়াস বিকজ দ্য পিপল আর নট প্রপারলি ইকুইপড বাই এডুকেশন টু সিলেক্ট দ্য বেস্ট রুলার্স অ্যান্ড দ্য ওয়াইজেস্ট কোর্সেস। এটা কখন ডিজাস্ট্রিয়াস হয়, কখন ধ্বংসাত্মক হয়? যখন মানুষ ভুল কোনো একজন রুলারকে চুজ করে, সেটা তার অজ্ঞানতাবশতও হতে পারে। দ্য পিপল হ্যাভ নো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অনলি রিপিট হোয়াট দেয়ার রুলার্স আর প্লিজড টু টেল দেম। মানুষের কোনো নলেজ থাকে না এই বিষয়টাতে যে কাকে চুজ করা উচিত, অনলি তারা কি করে, রিপিট করতে থাকে তাদের রুলাররা যেটা বলেছে বা করেছে। সাচ আ ডেমোক্রেসি ইজ ট্রাইরানি অর অটোক্রেসি। এই ধরনের গণতন্ত্রকে আমরা ভুল গণতন্ত্র বা অটোক্রেসিও আমরা বলতে পারি, মানে হচ্ছে একনায়কতন্ত্র যেটা বলা হয়ে থাকে বা স্বৈরতন্ত্র বলা হয়ে থাকে, সেরকম কিছু বলা যেতে পারে। Which one of the following statement best reflects the crux of the passage given above? Human societies experiment with different forms of government. Any form of government tends to deteriorate by excess of its basic principle. Education of all citizens ensure a perfect, functional and sustainable democracy. Having a government is a necessary evil because tyranny is inherent in any form of government. কি হতে পারে? ক্রাক্স বলতে চেয়েছে, পুরো প্যাসেজের একটা জিস্ট। কোনটা বলো আর একবার? এ, হিউম্যান সোসাইটিজ এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট। নো, এখানে কিন্তু গভর্নমেন্টের কথা বলেনি, এখানে বলেছে যে না, এখানে
ওটা স্টার্ট করেছিল। যে কোনো প্যাসেজই কিছু না কিছু দিয়ে একটা শুরু করতে হয়, অ্যাজ আ ইন্ট্রোডাকশন হিসাবে এখানে বলেছে। বাট এখানে ডিফারেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের কথা বিষয়টা নয়, কিন্তু কীভাবে সরকার নষ্ট হয় সেইটার ওপরে, মানে ডিটোরিয়েট হওয়ার কারণগুলোর ওপর কিন্তু এমফাসাইজ করেছে। দেখো, রুইন দিয়ে স্টার্ট হচ্ছে না, প্রত্যেকটা অ্যারিস্টোক্রেটিক গভর্নমেন্ট রুইন এই কারণে, তারপরেরটা বলছে অলিগার্কিক এই কারণে ধ্বংস হয়, ডেমোক্রেসি অবধি এই কারণে ধ্বংস হয়। এখানে কিন্তু মেন হচ্ছে কোনটা অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্টকে নষ্ট করে তার উপর এমফাসাইজ। দেখো, একমাত্র অপশান বিতেই এটা বলেছে, এনি ফর্ম অফ গভর্নমেন্ট টেন্ডস টু ডিটোরিয়েট বাই এক্সেস অফ ইটস বেসিক প্রিন্সিপাল। যে কোনো টাইপের সরকার হতে পারে, যদি তার বেসিক প্রিন্সিপালের এক্সেস হয়, অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছু করে, তাহলেই সেটা ধ্বংস হবে। বোঝা গেছে? সো অপশান বি, অ্যান্সার উড বি অপশান বি। লাস্ট ওয়ান কি বলছে, ফিগ ট্রিজ জিনাস ফিকাস, মানে সাইন্টিফিক নামটা বলেছে, আর কনসিডার্ড স্যাক্রেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ফিগ ট্রিকে কী করছে, পবিত্র গাছ হিসাবে ধরা হয়ে থাকে। আচ্ছা, ইস্ট এশিয়া, আফ্রিকা, ও আচ্ছা আচ্ছা, ওইটা শেষ হয়নি, আমি ভাবলাম বোধহয় শেষ হয়ে গেছে নাকি। এক সেকেন্ড। আচ্ছা, কি বলছে, ফিগ ট্রিজ আর কনসিডার্ড স্যাক্রেড ইন ইন্ডিয়া, ইস্ট এশিয়া অ্যান্ড আফ্রিকা আর কমন ইন দ্য এগ্রিকালচারাল অ্যান্ড আরবান ল্যান্ডস্কেপস ওয়্যার আদার লার্জ ট্রিজ আর অ্যাবসেন্ট। আচ্ছা, যেখানে বড় বড় গাছ বা অন্য গাছ অ্যাবসেন্ট থাকে, কম থাকে, স্পেশালি ইন্ডিয়া, ইস্ট এশিয়া, আফ্রিকা এই সমস্ত জায়গাতে ফিগ ট্রিজকে কী করা হচ্ছে, স্যাক্রেড বা পবিত্র গাছ হিসাবে মানা হয়। ফিগ ট্রিজ হচ্ছে ডুমুর গাছ। ইন ন্যাচারাল ফরেস্ট, প্রাকৃতিক স্বাভাবিক ইয়েতে বা ন্যাচারাল ফরেস্টে, ফিগ ট্রিজ প্রোভাইড ফুড ফর ওয়াইল্ড লাইফ অ্যান্ড আদার রিসোর্সেস আর scarce and support a high density and diversity of frugivores বা ফ্রুট ইটিং অ্যানিমালস। যারা ওই ডুমুরগুলো আর কি, ফল যেগুলো হয় সেইগুলো খেয়ে যে প্রাণীরা বা পশুরা বেঁচে থাকে, তাদের জন্য এটা কী করছে, গাছ প্লাস হচ্ছে খাবার দুটোই প্রোভাইড করে থাকে। If frugivorous birds and bats continue to visit fig trees located in site with high human disturbance, sacred fig trees may promote frugivore abundance। বলছে কি, যদি অতিরিক্ত পরিমাণ এই যে বার্ডস বা অ্যানিমালস যারা রয়েছে, যারা এই ধরনের ইয়েগুলোকে খায়, মানে পাখি বা ব্যাট মানে চমকাদার, এরা যদি কন্টিনিউ করে ফিগ ট্রিজকে বা ডুমুর গাছকে কনস্ট্যান্টলি উইথ হাই হিউম্যান ডিস্টারবেন্স, যেখানে প্রচুর পরিমাণ লোক রয়েছে, স্যাক্রেড ফিগ ট্রিজ পবিত্র ডুমুর গাছ মে প্রমোট ফ্রুগিভোর অ্যাবান্ডেন্স, প্রচুর পরিমাণে ডুমুর ফল দিতে পারে। কারণ কি, ওরা গাছ থেকে ফলটা খায়, মুখে নিয়ে যায়, এবং যার ফলে কি করে, ওরা খেয়ে ফলটা ফেলে দেয়, যেখানে সেখানে আর কি ডুমুর বীজগুলো ফেলে দেয়, ফলটা খাওয়া হয়ে গেলে এবার সেই বীজ থেকে আবার গাছ হয়। আন্ডার ফেভারেবল মাইক্রোক্লাইমেট, খুব ছোট মাইক্রোক্লাইমেট মিনস হচ্ছে যেখানে ক্লাইমেটটা আর কি খুব ওইটুকু এলাকার মধ্যেই লিমিটেড থাকে, বড় ক্লাইমেট খুব একটা ইম্প্যাক্ট ফেলে না যেখানে। প্লেন্টি অফ সিডলিংস অফ আদার ট্রিজ স্পিসিস উড গ্রো অ্যারাউন্ড ফিগ ট্রিজ, এবং যার ফলে প্রচুর ছোট ছোট ফিগ ট্রিজ মানে ডুমুর গাছই আশপাশ থেকে হতে থাকে, কারণ ডুমুরের যে ইয়েটা থাকে, বীজটা থাকে, সেখান থেকেই আরও গাছ হয়, কারণ ওগুলো খেয়ে ফেলছে সেই জন্য। তো সেটাই বলছে, অন দ্য বেসিস অফ দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ দ্য ফলোয়িং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। কি অ্যাজাম্পশনস করা যেতে পারে, দেখো, ফিগ ট্রিজ ক্যান অফেন বি keystone species in natural forest. Fig trees can grow where other large woody species cannot grow. Sacred trees can have a role in biodiversity conservation. Fig tree have a role in the seed dispersal of other tree species. অ্যাকচুয়ালি কিস্টোন স্পিসিসটা একটা এনভায়রনমেন্টের কনসেপ্ট, এটা অ্যাকচুয়ালি পুরোটা এনভায়রনমেন্টের থেকেই দিয়েছে। স্যাক্রেড স্পিসিস বা স্যাক্রেড ট্রিও বলা হয়ে থাকে, পবিত্র গাছ কিছু থাকে, স্যাক্রেড গ্রুপস বলা হয় এদেরকে। আর কিস্টোন স্পিসিস হচ্ছে তোমার যারা পার্টিকুলার কোনো একটা জায়গার কি, মানে তাদেরকে দিয়েই জায়গাটাকে, এলাকাটাকে ডিফাইন করা হয় বা চেনা হয়, দ্যাট ইজ কল্ড কিস্টোন স্পিসিস। ওই এলাকার মেন যে প্রাণী যদি থাকে তাকে বলা হয় কিস্টোন স্পিসিস। বি মনে হচ্ছে 3 অনলি, বাকিগুলো ডি ডি ড ড, হ্যাঁ 1, 3 and 4 ঠিক। 2 নম্বরটা ভুল, ফিগ ট্রিজ ক্যান গ্রো ওয়্যার আদার লার্জ উডি স্পিসিস ক্যান নট গ্রো, না এটা একবারও বলাই হয়নি, বলছে ন্যাচারাল স্পিসিসের মধ্যে ন্যাচারাল ফরেস্টেই দেখা যায়। তো অপশান ডি 1, 3 and 4 ঠিক আছে। তো আজকে আমরা এই অবধি 40 অবধি করছি, আজকে 13টা করলাম। নেক্সট 13টা যেদিন আবার ইংলিশ ক্লাস রয়েছে 41 থেকে পরের বোধহয় আই থিঙ্ক 54 অবধি রয়েছে, 41 থেকে 54 অবধি নেক্সট 13টা আমরা
এরপরে যেদিন আবার ক্লাস হবে সেদিনকে করব। আচ্ছা, আজকে এর সাথে ইডিয়াম ছিল না? যেটা মানে বলছি কোশ্চেনটা যেটা চাই এই ক্রাফট বা অ্যাজাম্পশন এগুলো কি অন্য মানে আলাদা কোনো রুলস আছে? বলো আর একবার একটু। মানে এই সমস্ত ওয়ার্ডগুলো কি আলাদা কোনো রুলস আছে মানে যেগুলো দিয়ে অ্যানসার বের করা সহজ? অবশ্যই অবশ্যই। তুমি ফার্স্ট দিনের ক্লাসটা করোনি না, একদম প্রথম যেদিন ক্লাস হয়েছিল না না, ওই ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা দেখে নিও অতি অবশ্যই। ওই ক্লাসটাতেই আলোচনা করেছিলাম কোন ওয়ার্ডের কি মানে, কোনটা জিজ্ঞেস করলে পরে ওইটাতেই রুলসগুলো শিখিয়ে দিয়েছিলাম, সব লিখিয়েও দিয়েছিলাম। 1 নাম্বার ক্লাসটা অতি অবশ্যই দেখে নিও, না হলে পরের দিকে অসুবিধা হবে, ঠিক আছে? ওই জন্য আমি আর এই পরের ক্লাসগুলোতে আর ওটা রিপিট করি না। ওটা ফার্স্ট ক্লাসের দিনই বলানোও ছিল, লেখানোও ছিল। প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা মানে হয় এবং প্রত্যেকটা ওয়ার্ড আলাদা মানের মাধ্যমে আর কি তোমার আলাদা অ্যান্সারই হয়, ঠিক আছে? ধরো কোনো একটা পার্টিকুলার কোশ্চেনে ক্রাক্স জানতে চাইলো, আর কোনো একটা ওই একই কোশ্চেনে আবার অ্যাজাম্পশন জানতে চাইলো, সো দুটোর অ্যান্সার ডিফারেন্ট হবে, ঠিক আছে? ইনফারেন্স জানতে চাইলে একই প্যাসেজ থেকে ইনফারেন্স জানতে চাইলে হয়তো অপশান এ অ্যান্সার হলো, ক্রাক্স জানতে চাইলে হয়তো অপশান ডি অ্যান্সার হলো। তো যার জন্য এগুলোর প্রত্যেকটার আলাদা মানে হয়। 1 নাম্বার ক্লাসের দিনই আমি এগুলো লিখিয়েও দিয়েছিলাম, কী কী ওয়ার্ড হয়, কোন ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কী অ্যান্সার করব। অতি অবশ্যই 1 নাম্বার ক্লাসটা একবার দেখে নিও, রেকর্ডেড ক্লাসটা। আর কম্প্রিহেনশন কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্ট্যাটিক প্যাসেজ খুব কমই থাকে। ভিশনের মান্থলি ওরিয়েন্টেড দেয়, হিন্দুর থেকে দেয়, বা মোদ্দা কথা হচ্ছে যেগুলো এখন রিসেন্ট নিউজে রয়েছে বা যেগুলো ধরো স্পেশালি এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইকোনমি, পলিটিক্যাল কিছু প্যাসেজ দেখবে খেয়াল করে এর ওরিয়েন্টেডই থাকে, জিএসের প্যাসেজ ওরিয়েন্টেডই থাকে। জিএসের মান্থলি ম্যাগাজিন, হিন্দু এবং হচ্ছে নিউজ পেপার, আর তার সাথে হচ্ছে স্ট্যাটিক বই, এইগুলো যদি কেউ ডেডিকেটেডলি ভালো করে একটু পড়াশোনা করে, আলাদা করে কম্প্রিহেনশন রেডি করতে হয় না। এই নলেজ থেকেই তুমি কোশ্চেন সলভ করতে পারবে। শুধুমাত্র এগুলো একটু প্র্যাকটিস করতে হয় ওই ব্যাপারটা বোঝার জন্য যে কোনটায় কীভাবে আসছে সেইটুকু। আদারওয়াইজ প্যাসেজগুলো বেশিরভাগই কারেন্ট ওরিয়েন্টেড প্যাসেজই দেয়। এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেক, ইকোনমি, পলিটি, এই 4টে সাবজেক্ট থেকে তুমি প্যাসেজ পাবেই। সোশ্যাল ইস্যু থেকেও প্রচুর থাকে, যেগুলো ধরো কারেন্টে যে ইস্যুসগুলো চলে মহিলাদের নিয়ে, ওম্যান ইস্যুস থাকে, সোসাইটির কিছু ইস্যুস থাকে, এইগুলো অনেক সময় প্যাসেজে দেয়। আচ্ছা, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, এসপি বক্সির 221 নাম্বার পেজ আমার বইয়ের, তোমাদের নতুন হতে পারে। আচ্ছা, পড়াচ্ছি আজকে এ বি। আচ্ছা, এ আর বিটাই করাই, অনেকগুলো এ আর বিতেই 50টা 51টা রয়েছে, ঠিক আছে? দেখো, এতে বলছে ফার্স্ট, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে হচ্ছে পারপ্লেক্সড। পারপ্লেক্সড মানে বাংলায় যেটাকে আমরা বলি হতবুদ্ধি হওয়া, মানে কনফিউজড হওয়া, কাউকে বোকা বানানো, দুটোই হতে পারে, ঠিক আছে? 2 নাম্বার, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। আমি বলি না আমার নখে দর্পণে যে এটা আমি একদম এক্সপার্ট, তো সেইটাকে বলা হয়ে থাকে হচ্ছে ফিঙ্গার টিপ। কমপ্লিট নলেজ, যখন কোনো বিষয় সম্পর্কে আমাদের সম্পূর্ণ জ্ঞান থাকে, সেই বিষয়ে আমরা এক্সপার্ট হই। 3 নাম্বার, অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। আমরা বলি না জাস্ট তৎক্ষণাৎ আমার এটা মাথায় আসলো আর আমি করে ফেললাম, উইদাউট ডিলে, কোনো চিন্তা ভাবনা না করে, কোনো দেরি না করে ইনস্ট্যান্ট করাকে বলা হয়ে থাকে অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট, তৎক্ষণাৎ বাংলায় বলে। 4, অল ইন অল। আমরা দেখবে কথায় বলে থাকি, মোদ্দা কথা হচ্ছে এইটাই আসল, অল ইন অল, এই সমস্ত কিছুর মধ্যে এটা হচ্ছে আসল কথা, দ্যাট ইজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অনেক কথা বলে লাস্টে গিয়ে আমরা বলি অল ইন অল, এই হয়েছে ব্যাপারটা। তো মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা বলে থাকি অল ইন অল। অ্যাট ক্লোজ কোয়ার্টার্স। ক্লোজ মানে খুব কাছ থেকে যখন আমরা কোনো কিছু পরীক্ষণ করি, দ্যাট ইজ কল্ড অ্যাজ ক্লোজ কোয়ার্টার্স, মানে হচ্ছে খুব খুঁটিয়ে নিরীক্ষণ করাকে বাংলায় বলা হয়ে থাকে ক্লোজ এক্সামিনেশনস, ঠিক আছে? 6, অ্যাপেল পাই অর্ডার। আপেল কেটে খুব সুন্দর অনেকে রাখে, দেখবে একদম সাইজ করে প্লেটের মধ্যে গোল গোল করে একদম চারিপাশে আপেলগুলো রাখে, দ্যাট মিন্স কি খুব পারফেক্ট অর্ডারে, খুব সুন্দরভাবে রাখা হয়েছে। সো অ্যাপেল পাই অর্ডার ইজ নাথিং বাট ইন পারফেক্ট অর্ডার, খুব সুন্দর করে যখন কোনো কিছু রাখা হয়। অ্যাবভ বোর্ড মানে কি, যারা সমস্ত কিছুর ঊর্ধ্বে, মানে কখন ঊর্ধ্বে হয়, যখন কোনো ব্যক্তি খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, অনেস্ট হয়, তখন। এই যে অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, যারা অত সত্যি কথা বলতে ভয় পায় না এবং ভীষণ সৎ হয়। অ্যাবভ অল, বিফোর এভরিথিং এলস, সমস্ত কিছু বাদ দিয়ে অ্যাবভ অল মানে হচ্ছে এই সমস্ত কিছু ত্যাগ করে এই হচ্ছে আসল। বিফোর এভরিথিং এলস, সমস্ত কিছুর ওপরে বা সমস্ত কিছু বাদ দিয়ে যে।
অ্যাজ ফিট অ্যাজ ফিডল, সব যে স্ট্রং হয়, হেলদি হয় বা খুব সুস্থ স্বাভাবিক যারা হয়ে থাকে, এই যে স্ট্রং অ্যান্ড হেলদি, অ্যাজ ফিট অ্যাজ ফিডল। অ্যাট র্যান্ডম, র্যান্ডম টার্মটার মানেই হচ্ছে তাই এমলেস, কোনো উদ্দেশ্যহীনভাবে যখন আমরা কোনো কিছু করি, এই যে এমলেসলি মানে যখন কোনো উদ্দেশ্যহীনভাবে আমরা করি, দ্যাট ইজ অ্যাট র্যান্ডম। অ্যাট আ লুজ এন্ড, আনঅকুপাইড বা ইডল, অলস ব্যক্তিদেরকে বলা হয়ে থাকে লুজ এন্ড বা আনঅকুপাইড, ইডলগুলো অলসদের বলে। অ্যাট লগার হেড, ঝগড়া করাকে বলা হয় টু বি অ্যাট স্ট্রাইফ, ঠিক আছে, সবসময় তাদের মধ্যে একটা ইয়ে টাইপের থাকে আর কি, তোমার একটা বাগদণ্ডা টাইপের এরকম টাইপের থাকে। আচ্ছা, অ্যাট অডস, অ্যাট ডিসপিউট, এটা মানেও ঝগড়া করা। অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, এটাও ঝগড়ার অন্যতম কারণ, ঠিক আছে, এই যে কজ অফ কোয়ারেল, ঝামেলার কারণ, অ্যাপল অফ ডিসকর্ড। অ্যাট ক্রস পারপাজেস, হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশনস, দুজনের যদি দুটো ডিফারেন্ট ইন্টেনশন থাকে এবং যে ইন্টেনশনটা উদ্দেশ্যটা একে অপরকে কনফ্লিক্ট করছে, বাধা দিচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ কল অ্যাট ক্রস পারপাস। আফটার ওয়ান্স ওন হার্ট, আমার নিজের পছন্দ, ওন হার্ট মানে আমার যেটা পছন্দ, লাইকিং, ওন লাইকিংকে বলা হয়ে থাকে, এই যে টু ওয়ান্স লাইকিং। অ্যাট দ্য বটম অফ, মানে কি বটম মানে হচ্ছে আমরা যেটা বলি না, ওই হচ্ছে সব কিছুর কালপ্রিট, এই টার্মটা আমরা অনেক সময় বলে থাকি। বটম মানে সব কিছুর মূল কেন্দ্রবিন্দু বা এরই হচ্ছে মেন কারণ। রেসপন্সিবল ফর, যে দায়ী, এই যে টু বি মেইনলি রেসপন্সিবল ফর। অ্যাট আ লুজ, টু বি আনএবল টু ডিসাইড, যারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে না। অ্যাট ড্যাগার্স ড্রন, যাদের দুজনের মধ্যে যদি খুব খারাপ শত্রুতার সম্পর্ক থাকে। টু হ্যাভ বিটার এনমিটি, খুবই তিক্ততার সম্পর্ক, বিটার এনমিটি থাকে। অ্যাট লার্জ, অ্যাবসকন্ড বা বলতে পারো টু কিপ আনচেঞ্জ, কোনো কিছুকে যেমন স্পেশালি এটা বেঁধে না রাখা, মোদ্দা কথা বাংলায় যদি আমরা বলি কাউকে বেঁধে না রাখা, এবার সেটা কুকুরের ক্ষেত্রে হলে আনচেইনড হতে পারে, মোদ্দা কথা কাউকে বাধা না দেওয়া, ঠিক আছে। এই যে যেমন দেখো, পিপল কিপ দেয়ার ডগস অ্যাট লার্জ অ্যাট নাইট, মানে রাত্রিবেলা কুকুরকে কেউ বেঁধে রাখে না, আনচেইন করে ছেড়ে দেয় রাস্তায়। অ্যাট সি, কি বলছে, অ্যাপ্লাই টু আ পারসন কনফিউজড, আমরা বলি না আমি যেন মনে হলো আমি সমুদ্রে পড়েছি, মানে কি, মানে হচ্ছে আমি কি করব বুঝে উঠতে পারছি না, দিশাহীন হয়ে গেছি। সো যারা কনফিউজ থাকে তাদের ক্ষেত্রে অ্যাট সি টার্মটা ইউজ হয়। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার, ওই যে একে তো মা মনসা তার ওপর ধুনোর গন্ধ, ব্যাপারটা এরকমই। কোনো বিষয়কে যদি কেউ আরও বেশি মানে পোক করে করে প্রভোগ করে খারাপ করে, সেই ফুয়েল টু দ্য ফ্লেম, আগুনের ভেতর আরও ঘি ঢালা, এই যে টু মেক ম্যাটার ওয়ার্স, বিষয়টাকে আরও খারাপ করে তোলা। অ্যাট 6s and 7s, 6-7 বছর, এবার এটাকে তোমরা ডিসঅর্ডার মানে হচ্ছে এখানে কোনো অসুস্থতা নয়, অ্যাট ডিসঅর্ডার যখন সমস্ত কিছু অগোছালো থাকে, স্পেশালি এইভাবে মনে রাখবে যখন কেউ ক্লাস 6-7-এ পড়ে, এটা বয়সও হতে পারে বা ক্লাসও হতে পারে, যেভাবে খুশি ধরতে পারো, যখন কেউ ক্লাস 6-7-এ পড়ে তখন তার মনের ভেতর অনেক ধরনের হরমোনাল শরীরে চেঞ্জেস আসে, যার ফলে মন মানসিকতাতেও অনেক ধরনের চেঞ্জেস আসে এবং যার ফলে ডিসঅর্ডার দেখা যায়। ডিসঅর্ডার মানে সমস্ত কিছু বদল থাকে, চেঞ্জেস থাকে, এইখানে ডিসঅর্ডার মানে অসুস্থতা ডিসঅর্ডার নয়, এখানে হচ্ছে যেখানে সব কিছু অগোছালো হয়ে যায়, এই যে ইন ডিসঅর্ডার, সব কিছু অগোছালো হয়ে রয়েছে। অ্যাজিউম এয়ার্স, টু প্রিটেন্ড সুপিরিয়রিটি, অনেকে থাকে খুব নিজেকে সুপিরিয়ার বা আমি সর্বোচ্চ, আমি সবচেয়ে ভালো, আমার সব কোয়ালিটি আছে, এইটা যারা প্রিটেন্ড করে, লোককে দেখায়, তাদেরকে বলে। আর্গিউড আই, কেয়ারফুল বা অবজারভেন্ট, দেখবে কিছু লোকের চোখ থাকে সবসময় কিছু না কিছু খোঁজে বা অন্ধের মতো কাউকে বিশ্বাস করে না, দ্যাট ইজ কল আর্গিউড আই, যারা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে বিচার করে তারপর নিতে চায়। কেয়ারফুল অ্যান্ড অবজারভেন্ট। অ্যাট আ স্টোনস থ্রো, মানে হচ্ছে আমরা বলি না এই পাথর ছোড়া, ঢিল ছোড়া ডিস্টেন্সের ওর বাড়ি আমার, ঢিল ছোড়া মানে আমি এখান থেকে একটা ঢিল ছুড়লাম বা একটা পাথর ছুড়লাম, ওর বাড়িতে গিয়ে পড়বো, মানে যেটা খুব ক্লোজ হয়, এই যে ভেরি ক্লোজ, অ্যাট স্টোনস থ্রো। এবার বিতে কি বলছে, বাই হুক অর বাই ক্রুক, আমরা বলেও থাকি না যে আমি এটা পেয়েই ছাড়বো, সে খারাপ পদ্ধতিতে হোক বা ভালো পদ্ধতিতে হোক, এইটাকে বলা হয় বাই ওয়ান মিনস অর অ্যানাদার, সে ভালো হোক বা মন্দ হোক, বাই হুক অর বাই ক্রুক আই উইল ডু দ্যাট, ঠিক আছে। বেয়ার দ্য বার্ন্ট অফ, মানে কি টু বেয়ার দ্য মেইন শক অফ, যখন কোনো একটা খারাপ খবর আসলো তো কে ওই শকটা বেয়ার করবে বা হোল্ড করবে, ঠিক আছে, দ্যাট ইজ কল দি, বেয়ার মানে সহ্য করা, তো বেয়ার দ্য বার্ন্ট অফ মানে যে পুড়ছে ওই পোড়াটা কার ওপর দিয়ে গেল। বেল দ্য ক্যাট, বিড়ালের গলায় ঘণ্টাটি বাঁধবে কে, মানে কে মেন হচ্ছে রিস্কটা নেবে, এই যে টু টেক দ্য ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। বিট ডেফিয়েন্স, কাউকে ইগনোর করা, কাউকে সামনে থাকতেও ইয়ে করা, অ্যাভয়েড করা। ব্লো ওয়ান্স ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো, ওয়ান্স ট্রাম্পেট মানে নিজের ঢাক নিজে পেটানো। টু প্রেইজ ওয়ান সেলফ, আমরা বলি না নিজের ঢাক নিজে পেটায়, দ্যাট ইজ কল ব্লো ওয়ান্স ট্রাম্পেট। ব্রেক দ্য নিউজ, মানে কি টু গিভ সাম ব্যাড নিউজ, মানে হচ্ছে একটা ভালো মহল চলছিল তার মাঝখানে তুমি কি একটা খারাপ খবর দিয়ে দিলে, দ্যাট ইজ কল দি টু ব্রেক দ্য নিউজ, টু গিভ ব্যাড নিউজ। বার্ন আ হোল ইন ওয়ান্স পকেট, মানে কি কারোর
ইয়ে বলতে পারো, কি বলবো ওটাকে, ওই যে বাংলায় আমরা কি বলি, মিতব্যয়ী না কি একটা কিছু একটা ওয়ার্ড ইউজ করা হয়ে থাকে, মানে যারা খুব বেশি পরিমাণ খরচ করে ফেলে, টাকা রাখতে পারে না, তো তাদের পকেট কি থাকে, ফুটো থাকে, মানে টাকা বেরিয়ে যায়। মানি স্পেন্ড কুইকলি, খুব তাড়াতাড়ি খরচ করে ফেলে টাকা। বাড়ি দ্য হ্যাচেট মানে হচ্ছে শান্তি নিয়ে আসা। বলো কোনটা লিখতে হবে মানে ইডিয়ামসে ওই ব্ল্যাকটা কোশ্চেনে থাকে, ব্ল্যাক ব্রেক দ্য নিউজ, তারপর বাই হুক অর বাই ক্রুক, আর্গিউ ডাইজ, ড্যাগার্স ড্রন, এটা কোশ্চেনে থাকবে। আর অপশানে টু হ্যাভ বিটার এনমিটি, অ্যাবসকন, অ্যাপ্লাইড টু আ পারসন কনফিউজড, আর ধরো কজ অফ কোয়ারেল, এরকমভাবে ওই ব্র্যাকেটে যেটা আছে ওইটা অপশানে থাকবে। ঠিক আছে, তোমাদেরকে ব্র্যাকেটের বাইরে যে লাইনটা আছে ওই লাইনটা কি তাহলে পড়তে হবে? ব্র্যাকেটের বাইরে যে ওই যেটা এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে যে লাইনগুলো, না 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 ওগুলো মুখস্থ করতে হয় না, জাস্ট বাংলা মানে মনে রাখবে। আমি ইভেন ইংলিশ মানেও খুব একটা বেশি মনে রাখিও না বেশিরভাগই, আর যতটা পারবে নিজের রিয়েল লাইফ থেকে মনে রাখার চেষ্টা করবে। মানে ধরো এই ঘটনাটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যেরকম আমি এক্সাম্পল বলে বলে আর কি তোমাদের ক্লাসে যেরকম পড়াচ্ছি ওইভাবে করে মনে রাখবো, ওটা ইজি হয়। না হলে বছরের শেষে প্রায় 700-800 ইডিয়াম, 700-800 ওয়ান ওয়ার্ড, 700-800 সিনোনিম অ্যান্টোনিম, এবার এত মুখস্থ করে কত মনে রাখা যায়? যতটা পারবে অ্যাপ্লাই করবে নিজের লেখার মধ্যে, নিজের কথা বলার মধ্যে, যতটা পারবে অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাইড নলেজ বেশি দিন অবধি মাথায় থাকে। তো ওইভাবে করে মনে রাখবে। আর লাইন সেন্টেন্স মনে রাখতে হবে না, জাস্ট ব্র্যাকেটে যেটা লেখা আছে ওইটা মুখস্থ করলেই হবে, কারণ এমসিকিউ এই ব্র্যাকেটেরটাই জিজ্ঞেস করবে। বাড়ি দ্য হ্যাচেট মানে শান্তি স্থাপন করা, এই যে টু মেক পিস। বিসাইড ওয়ানসেলফ খুব কোনো কিছু অতিরিক্ত ভাবাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, মানে তুমি নিজে ত্যাগ করে যখন অন্যকে নিয়ে অতিরিক্ত ভাবছো, দ্যাট ইজ কল্ড টু ফিল এক্সেসিভলি, অতিরিক্ত ভাবা। ব্যাড ব্লাড মানে হচ্ছে খারাপ সম্পর্ক, বিটার রিলেশন, যে কোনো ব্যক্তির সাথে খারাপ সম্পর্ককে ব্যাড ব্লাড বলা হয়। ব্ল্যাক অ্যান্ড ব্লু দেখবে আমরা বলি না, মেরে মেরে একদম ছেলেটার গায়ে লাল কালো আর নীল নীল একদম দাগ ফেলে দিয়েছে, কাউকে অতিরিক্ত পরিমাণে অকথ্যভাবে মারধর করলেকে বলা হয়ে থাকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই যে টু বিট মার্সিলেসলি, কোনো দয়া মায়া না রেখে কাউকে পেটালে তখন বলা হয় ব্ল্যাক অ্যান্ড ব্লু। বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি, অনেকে থাকে না সে কিছু ঘুরিয়ে নাক দেখায়, কোনো কিছুতেই মানে অনেক কথা ঘুরিয়ে ফিরে তারপরে এসে তার আসল কথাতে আসে, তো সেইটাকে বলা হয়ে থাকে এই যে বিট অ্যাবাউট দ্য বুশ। টু টক ইন আ রাউন্ড অ্যাবাউট ম্যানার, অনেকে থাকে সে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে আসল কথায় আসে, টু দি পয়েন্ট যারা বলে না তাদেরকে বলে। বিট দ্য এয়ার টু মেক ইউজলেস এফোর্টস মানে হচ্ছে তুমি যদি এখন বাতাসে বাড়ি মারো, বিট দ্য এয়ার, পারবে? বাতাসে বাড়ি মারা মানে কি বেকার কাজ, তো ওটা তো তোমার কোনো হেল্প হচ্ছে না আলটিমেটলি, বাতাসে কি করে বাড়ি লাগতে পারে? তো সেটাই বলছে টু মেক ইউজলেস এফোর্টস, যেটা যে এফোর্টে কোনো রকম কাজ হচ্ছে না। বিল্ড ক্যাসেল ইন দি এয়ার যেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার বাতাসে ঘর বানানো, মানে হচ্ছে যেটা এমন কিছু যেটা তোমার ইম্যাজিনারি ওয়ার্ল্ডে রয়েছে, যেটা সম্ভব নয়। ঠিক আছে, এই যে টু মেক ভিশনারি স্কিম, যেটা এমন বানাচ্ছ সেটা তোমার মাথাতেই রয়ে গেছে, বাস্তবে কোনো কাজ দিচ্ছে না। ব্রেক দ্য আইস মানে কি, যখন ধরো আইস মানে ঠান্ডা, ঠান্ডা বা বরফ যখন পুরো শান্তও থাকছে তার মাঝখান থেকে তুমি বরফটা গলিয়ে দিলে বা ভেঙে দিলে, তার মানে কি একটা সাইলেন্স জায়গাতে তুমি গিয়ে হঠাৎ করে কথা বললে, তো অনেকক্ষণ কেউ কোনো কথা বলেনি, চুপ করে বসেছিল, মাঝখান থেকে তুমি কথা বলে উঠলে, সো ইউ ব্রেক দ্য আইস। কি বলছে, টু স্পিক ফার্স্ট আফটার প্রলং সাইলেন্স। ব্রিং টু বুক কাউকে বকা, ব্রিং টু বুক মানে পানিশ করা, কাউকে শাস্তি দেওয়া কোনো অন্যায় করলে। টু কল টু অ্যাকাউন্ট কাউকে ডেকে পাঠানো, কাউকে শাস্তি দেওয়া, এগুলোকে বলা হয়। ব্রিথ ওয়ান্স লাস্ট অবভিয়াসলি শেষ নিঃশ্বাস ত্যাগ করা, দ্যাট ইজ মারা যাওয়া। টু ডাই। ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স মানে হচ্ছে ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স, পেছনের সিঁড়িতে কারা থাকে, যারা খারাপ কাজ করে, ব্যাক স্টেয়ার্সের ইনফ্লুয়েন্স মানে বাজে খারাপ কাজ, লোকের বা খারাপ কাজের ইনফ্লুয়েন্সে এসে কিছু করা। এই যে বাই আনফেয়ার মিন কোনো খারাপ পদ্ধতি, অন্যায় পদ্ধতিতে কিছু করা। বার্ডস আই ভিউ কনসাইজ ভিউ মানে খুব নিখুঁত, যেরকম অর্জুনের চোখ ছিল কোথায়, বার্ডস আইয়ে, চোখে, পাখির চোখে, খুব একদম নিখুঁত ভিউকে বলা হয়ে থাকে কনসাইজ ভিউ বা বার্ডস আই ভিউ। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি, আকাশ থেকে মাথার উপর বাজ ভেঙে পড়লো, আমরা বলি না খবরটা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো, দ্যাট ইজ কল দি বোল্ড ফ্রম দ্য ব্লু। সাডেন অর আনএক্সপেক্টেড শক, যেটা তুমি আশা করোনি, হঠাৎ করে কোনো একটা শক এসছে। বার্ন ওয়ান্স বোটস মানে কি, তুমি একটা নৌকো করে একটা জায়গায় গেছো, গিয়ে তোমার যে বোটটা ছিল সেটাকে পুড়িয়ে ফেলেছো, দ্যাট মিনস তোমার আর ফেরত আসার কোনো জায়গা মানে উপায় আছে? তুমি যদি একটা কোনো সমুদ্রের মধ্যে একটা আইল্যান্ডে যাও, গিয়ে তোমার বোটটাকে আগুনে পুড়িয়ে ফেলো, নো। সো যেখানে কোনো ফেরার উপায় থাকে না সেইটাকে বলা হয়ে থাকে। এই যে বার্ন ওয়ান্স বোট মানে পয়েন্ট অফ নো রিটার্ন, আর ফেরার কোনো রাস্তা নেই। বাই দ্য ওয়ে আমরা বলে থাকি বাই দ্য ওয়ে, ওই বাই দ্য বাই মানেও যা, বাই দ্য ওয়ে মানেও তাই।
বি আপ টু বি ইকুয়াল টু মানে সমান হওয়া। বেটেড ব্রিথ মানে কখনো দেখবে ওই যে আমরা টেনশানের যে নিঃশ্বাসটা নেই জোরে জোরে, দ্যাট ইজ ইন অ্যাংজাইটি, দুশ্চিন্তার মধ্যে যেটা। আচ্ছা, এরপরে বলছে ব্যান্ডি ওয়ার্ডস, কারোর সাথে আর্গিউ করা, তর্ক করাকে বলা হয়ে থাকে। বি ইন ওয়ান্স বোনেট, টু বি ফাজি মানে হচ্ছে কি সবসময় অন্যের বিষয়ে সবসময় অন্যের বিষয়ে দোষ খুঁজে বার করা। এক সেকেন্ড, হ্যাঁ আমি ক্লাস করাচ্ছি, মেজদি আমি ক্লাস করাচ্ছি, মেজদি ঘরে নেই। দাঁড়া ধর এক সেকেন্ড, মা বেরিয়েছে, মাকে দাও। দাঁড়া, মেজদি এসছে, যাও। আচ্ছা, কোথায় পড়াছিলাম? বি ইন ওয়ান্স বোনেট মানে যারা অন্যের সবসময় কাজে দোষ খুঁজে বেড়ায়, খুঁত খুঁজে বেড়ায়, তাদের বলে। বাইট দ্য ডাস্ট মানে কি ধুলো কখন মানুষ খায়? যখন কেউ হেরে যায়, লাইক ধরো বক্সিং হচ্ছে, যে মাটিতে পড়ে গেল ধুলো খেলো, সো দ্যাট মিনস সে হেরে গেল, সো টু বি ডিফিটেড, হেরে যাওয়াকে বলে। ব্লু স্টকিং মানে কি এডুকেটেড বাট পেডান্টিক লেডি মানে যারা শিক্ষিত বাট মানসিকতাটা অনেকটা ওল্ড ফ্যাশনড হয়ে থাকে, তাদেরকে বলা হয়ে থাকে। বুক ওয়ার্ম বই পোকা, যারা বই পড়তে খুব ভালোবাসে। আ পারসন হু ইজ দ্য হ্যাবিট অফ পোরিং ওভার বুকস, সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে। ব্রিং ডাউন দ্য হাউস মানে হচ্ছে রিসিভ অ্যাপ্লজ, যারা অ্যাপ্লজ মানে হচ্ছে প্রশংসা, অন্যের থেকে প্রশংসা শুনতে পছন্দ করে বা প্রশংসা পায়, দ্যাট ইজ কল দি বুক ব্রিং ডাউন দ্য হাউস। আচ্ছা, ব্রো বিট টু বি বুল্লি মানে কাউকে বুলি করা, ঠিক আছে, বলতে পারো ওই যে বোকা বানানো হয় সেইটাকে বলছে টু বি বুলি। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাড এগ ওয়ার্থলেস, খারাপ ডিম, যে ডিমটা কোনো কাজে লাগে না, দেখবে পচা ডিম কোনো উপকারে বা কাজে আসে না, ওয়ার্থলেস অযোগ্য। আচ্ছা, বিসাইড দ্য মার্ক মানে হচ্ছে তুমি মার্ক করে দিয়েছো একটা জায়গা, সে পড়ছে আর একটা জায়গা, মানে ইররেলিভেন্ট, যেটার প্রয়োজন নেই সেটা পড়ছে। বার্ন ওয়ান্স ফিঙ্গার সমস্যার মধ্যে নিজেকে ইচ্ছাকৃত জড়িয়ে নেওয়া, ঠিক আছে। টু গেট ইন টু ট্রাবল সমস্যা মানে নিজের আঙুল নিজে পুরানো। ব্রাউন স্টাডি মানে হচ্ছে ডে ড্রিম করা, মানে হচ্ছে যারা তোমার দিবা স্বপ্ন দেখে তাদেরকে বলা হয়ে থাকে। ব্যাংক অন মানে কারোর উপর নির্ভরশীল হয়ে থাকা, ডিপেন্ড অন। ব্লেজ দ্য ট্রেল টু স্টার্ট আ মুভমেন্ট, কোনো একটা আন্দোলন বা কোনো কিছুকে তৈরি করাকে বলা হয়ে থাকে বা স্টার্ট করাকে বলা হয়ে থাকে। বুল ইন আ চায়না শপ, ধরো চায়না শপ এমনি খুব নড়বড়ে হয়, দেখবে চায়না যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তার মধ্যে যদি একটা ষাঁড় গরুকে ঢুকিয়ে দাও কী হবে? ভেঙে চুরে দিয়ে বেরিয়ে আসবে। সো ডিভাস্টেটিং, এই যে ওয়ান হু কজেস ড্যামেজ, যে ধ্বংস করে বা ড্যামেজ করে, দ্যাট ইজ কল বুল ইন আ চায়না শপ। বাই দ্য রুল অফ থাম্ব মানে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমে, যেটা তোমার এক্সপেরিয়েন্সের মাধ্যমে যেটা তোমার এসছে, যে অ্যাকর্ডিং টু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, ঠিক আছে, সেইটাকে বলা হয়ে থাকে রুল অফ থাম্ব। বিগ ড্র আ হিউজ অ্যাট্রাকশন, একটা যে কোনো জায়গায় বহু লোক বসেছে তার মধ্যে যে সব থেকে বেশি আর কি আকর্ষণ করছে সে হচ্ছে হিউজ অ্যাট্রাকশন বা বিগ ড্র। ব্রোকেন রিড মানে হচ্ছে সাপোর্ট দ্যাট ফেইল্ড মানে হচ্ছে যে হেরে গেছে তাকে সাপোর্ট দেওয়া। বাই দ্য স্কিন অফ টিথ ন্যারোলি মানে স্কিন অফ টিথ মানে কি দাঁতের ওপর যে স্কিনটা থাকে, চামড়াটা থাকে, সেটা খুব সরু ছোট জায়গা হয়, মানে আমাদের যেটাকে আমরা বাংলায় মাড়ি বলি, সেটা খুব সরু ছোট হয়। সো দ্যাট মিনস কি সেটা ন্যারো ছোট জায়গা, সো দ্যাট ইজ কল দি ন্যারোলি। খুব হালকাভাবে যদি বলে না আমি মৃত্যুর মুখ থেকে মরতে মরতে বেঁচে ফিরলাম আজকে, সো ন্যারোলি আজকে আমি স্কিপ করলাম আমার মৃত্যুকে, তো দ্যাট ইজ কল দি বাই দ্য স্কিন অফ দ্য টিথ। বোন অফ কন্টেনশন ঝামেলার কারণ, কজ অফ কোয়ারেলও যা বোন অফ কন্টেনশনও তাই। বিট অর পিস অফ ওয়ান্স মাইন্ড কাউকে বকা, ছোটো বাচ্চাদেরকে বলা হয়ে থাকে, ঠিক আছে, পিস অফ ওয়ান্স মাইন্ড। বর্ন উইথ সিলভার স্পুন ভালো রূপোর চামচ মুখে নিয়ে জন্মানো, মানে কি ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করা, রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করা, টু বি বর্ন ইন আ রিচ ফ্যামিলি। বার্ন ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে কি স্কোয়ান্ডার, আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার হি ইজ বার্নিং ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস মানে হচ্ছে যখন আমাদের দুদিক থেকেই কোনো কিছু চলে যায়, দ্যাট মিনস হচ্ছে কাইন্ড অফ বলতে পারো আমার একুলো গেল ওকুলো গেল, ব্যাপারটা এরকম। 47 কি বলছে? বাই ফিটস অ্যান্ড স্টার্টস ইররেগুলারলি, যখন কোনো কিছু টাইম পিরিয়ড ধরে আসে না, হঠাৎ হঠাৎ করে আসছে, দ্যাট ইজ কল দি ইররেগুলার আসা। বাই ডিন্ট অফ মানে কোনো কিছু জোর করে, যখন প্রকৃতির নিয়মে ফোর্সের মাধ্যমে কিছু আসে, বাই দ্য ফোর্স অফ, বাই দ্য ডিন্ট অফ মানে বাই দ্য ফোর্স অফ।
ব্লো হট অ্যান্ড কোল্ড মানে হচ্ছে কখনো কিছু লোক থাকে দেখবে সেই কি বলে ঝোলে লাউ অম্বলে কদু, তাদের মতো খানিকটা লোক হয়, কখনো এর হয়েও কথা বলে, কখনো হঠাৎ হঠাৎ এর এগেনস্টে কথা বলে, তাদেরকে বলা হয়ে থাকে ব্লো হট অ্যান্ড কোল্ড। কখনো ঠান্ডা কখনো গরম। এই যে টু স্পিক ইন ফেভার অ্যান্ড এগেনস্ট অ্যাট দ্য সেম টাইম, কখনো কারোর হয়েও কথা বলছে, আবার কিছুক্ষণ বাদেই হয়তো তার এগেনস্টে কথা বলছে। বাই অ্যান্ড বাই গ্র্যাজুয়ালি, খুব আস্তে আস্তে আমরা বলি বাই অ্যান্ড বাই, আস্তে আস্তে এই জিনিসগুলো হলো। ব্লু ব্লাড অ্যারিস্টোক্রেটিক ব্লাড, যারা রয়্যাল ফ্যামিলির থেকে বিলং করে, রয়্যাল যেমন রাজপুত্রদের বলা হয়ে থাকে ব্লু ব্লাড, নোবেল ব্লাড। আর্যদেরকে বলা হতো, হিস্ট্রিতে আমরা পড়েছি আরিয়াদের বলা হতো ব্লু ব্লাড, অ্যারিস্টোক্রেটিক ব্লাড। ঠিক আছে, সো এই অবধি আজকে আমরা এ আর বি কমপ্লিট করলাম। এখানে 51টা আছে আর আগে 26টা আছে, এই হচ্ছে টোটাল। এগুলো সাথে সাথে মুখস্থ করে ফেলো, কারণ এগুলো রাখলে খুব চাপ হয়ে যায়। তুমি 24-এ কি WBCS দেবে 2024-এ? আচ্ছা, তাহলে তো কাজে লাগবেই, কারণ এগুলো WBCS প্রিলিমসে প্রচুর আসে, 5-6টা তো আসেই। হ্যাঁ, ইউপিএসসির মেন্সে যে কম্পালসারি পেপার থাকে সেখানেও থাকে, সেখানে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সব থাকে। WBCS প্রিলিমস আর ইউপিএসসি মেন্সের কম্পালসারি পেপার। একটু আরেকবার বলো, কথাটা কেটে কেটে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারলাম না। জিএস পেপার যেগুলা, মানে জিএস পেপার যেগুলো রয়েছে সেগুলো WBCS আর ইউপিএসসি এর ক্ষেত্রে প্রিপারেশনটা কি মানে একবারে কমন সাবজেক্ট একবারেই হয়ে যায়, যেগুলো আপাতত আমি তোমাদের পড়াচ্ছি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগুলো সব কমন সাবজেক্ট। আর ইউপিএসসি মেন্সের কিছু ডেডিকেটেড সাবজেক্ট হয়, যেমন সোশ্যাল ইস্যু, ইন্টারন্যাশনাল রিলেশন, গভর্নেন্স, তারপর হচ্ছে সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ওয়ার্ল্ড হিস্ট্রি, এগুলো হচ্ছে, আর এথিক্স পেপার, এগুলো হচ্ছে ডেডিকেটেডলি শুধু ইউপিএসসির জন্য থাকে। আর সেটা আমি করাবো, সেটা মেন্সের সময় করাবো, মানে প্রিলিমসটা হয়ে যাওয়ার পরে করাবো। ঠিক আছে, এই ইউপিএসসি প্রিলিমসটা মে মাসে হয়ে যাওয়ার পর জুন মাস থেকে এই সিলেবাসগুলো স্টার্ট হবে। প্রিলিমসের আগে প্রিলিমসের সিলেবাসটা কভার করাচ্ছি, কারণ যারা 24-এ ইউপিএসসি প্রিলিমস দেবে তাদের জন্য আর কি তারা রয়েছে। 25-26 দিলে অত তারা নেই, তাদের ফুল সিলেবাস হয়েই যাবে, বাট যারা 24-এ দেবে তাদের যেহেতু একটা তারা রয়েছে, ওই কারণে আমি এখন আপাতত প্রিলিমসের সিলেবাস বা কমন সিলেবাস যেটা আছে ওটাই আমি করাচ্ছি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা কমপ্লিট করলাম। আচ্ছা, নেক্সট WBCS প্রিলিমস আছে 16ই ডিসেম্বর, সেই অবধি হ্যাঁ তোমাদের রেকর্ডেড ক্লাস আছে। হ্যাঁ, এর মধ্যে যে ক্লাসগুলো রয়েছে রেকর্ডেড ক্লাস রয়েছে, লাইভ ক্লাসটা আপাতত বন্ধ থাকবে। এক্সামের আমি দেখবে শিডিউল দিয়ে দিয়েছি, শিডিউলে লেখা আছে। তা এই কদিন রেকর্ডেড ক্লাস হবে, তারপরে 16 তারিখের পর থেকে আবার লাইভ ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে, রাখলাম তাহলে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।